নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস ঝিনুকে সেই তারা। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ওরা জ্যাঠামশাইকে প্রণাম করল, কাকাও। কথা বলতে বলতে বারান্দার নিচে চলে এলো সবাই। নিমাই আর পটল জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে এলো। গাড়িওয়ালা ভাড়া চুকিয়ে নিয়ে চলে গেল। ব্রিজলালকে আর দেখতে পেলাম না। আমার খুব একটা কষ্ট হতে লাগলো ব্রিজলালের জন্য। ওর গাড়িটা খালি এলো কেন? কাকা কি ওর গাড়িটা পুরানো আর ঘোড়া দুটো বুড়ো বলে অচ্ছেদ্যা করলেন? পটল এলে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো একবার। হ্যাঁ রে, ব্রিজলালের গাড়িটা খালি এলো কেন? কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না, বলতে গিয়ে মুখে আটকে গেল। পটল আমাকে বারান্দা থেকে টেনে এনে ঘরে ঢোকাতে ঢোকাতে বলল, একেবারে দালানে চায়ের টেবিলে নিয়ে যাই দাদাবাবু। আমি বললাম, সবাই বসেছে? না, ছোট কর্তামশাইয়ের ছেলেমেয়েরা বাড়ি দেখছে ঘুরে ঘুরে। কর্তামশাইও সাথে সাথে ঘুরতেছেন। দস্তিদার বাড়ির নিয়মের চাকায় আজ একটা ধাক্কা লাগলো। চায়ের আসর বসলো 1 ঘন্টা পরে। জানি না কার জন্য দেরি। ওদের বাড়ি দেখার জন্যে? জ্যাঠামশাইয়ের ছোট ভাইয়ের সঙ্গে 3 যুগের গল্প করার জন্যে? না জগদীশের ছুটির জন্যে? বাঁধাধরা লোকের ওপর 4 জন বেশি হওয়ায় জগদীশকে তো খাবারের আয়োজনও বেশি করতে হচ্ছে। যে কারণেই হোক, আজই প্রথম নিয়মের ব্যতিক্রম ঘটল। স্বভাবতই আমি একটু লাজুক, এটা আমার অজানা নয়। কিন্তু আজকের পরিস্থিতিতে আমার বয়সী যে কোনো ছেলে কি লজ্জা পেত না? আমার তো আরোই করবে। হলেও নিজের কাকার মেয়ে, তবু সম্পূর্ণ অদেখা মেয়ে তো। 1 জন নয়, 2 জন। শৌখিন চশমা পরা 2 জোড়া চোখ আমার উপরই নিবদ্ধ। অবশ্যই আমার দুর্ভাগ্যের কথা ইতিমধ্যে শোনা হয়ে গেছে ওদের, এবং আমাকে করুণা দৃষ্টিতে দেখতে শুরু করেছে। ওই দৃষ্টির সামনে বসে থাকা সোজা নাকি এই চেয়ার গাড়িতে চেপে? তাছাড়া শুধুই কি মেয়ে দুটি, ছেলেটি নয়? সে তো একেবারে সোজাসুজি আমার দিকে তাকিয়ে আছে খোলা ছুরির মতো ঝকঝক। কাকার ছেলেমেয়েরা 3 জনই খুব ঝকঝকে, চেহারা ছিমছাম, সাজসজ্জা টিপটপ, ভঙ্গি অনাড়ষ্ট। কিন্তু আমি কারোরই বয়স ধরতে পারছি না। ছেলেটি লম্বা, ছিপছিপে, রং ফর্সা। জ্যাঠামশাই বা কাকার মতো অত না হলেও ফর্সা। পরনে একটা খুব সরু পাওয়ালা প্যান্ট, আর গায়ে একটা টাইট বুশ শার্ট। পায়ের জুতোটাও প্যান্টের মতোই ছুচলো। চুলগুলো উল্টে আঁচড়ানো, 2 গালের ওপর রগ থেকে নেমে আসা জুলফি। আমার ঠাকুরদার যৌবনকালের ছবি টাঙানো রয়েছে উঁচু দেওয়ালে। সেই ছবির গালে এইরকম জুলফি দেখতে পাচ্ছি, যদিও তার সঙ্গে কিছুটা দাড়িও দেখা যাচ্ছে। এর দাড়ি নেই, শুধুই জুলফি। তবু তাতেই যেন অবনীমোহনের মুখের আদল ফুটে উঠেছে ওর মুখে। হঠাৎ আমার এই ভাবনাটার জন্য ভারী হাসি পেয়ে গেল আমার। ঠাকুরদার মতো চুলের আর ঝুলপির কায়দাতেই ওকে ঠাকুরদার মতো দেখাচ্ছে। এই অদ্ভুত কথাটা ভাবছি আমি। ছেলেটা অনাদিমোহনের খোদ নাতি নয়, পৌত্র। হয়তো প্রকৃতিতেও তার প্রকাশ আছে। চোয়ালের গড়নে তেমনি দৃঢ়তার আভাস। মেয়ে দুটির রং ঈষৎ ময়লা, মানে ভাইয়ের তুলনায়। নইলে একেই বোধহয় উজ্জ্বল শ্যাম বলে। 2 জনের মধ্যে 1 জন ভাইয়ের মতোই লম্বা ধাঁচের, অপরজন একটু খাটো। যে খাটো তার মুখটি বেশ সুকুমার। লম্বা মেয়েটির মুখ ভাইয়ের মতোই তীক্ষ্ণ, চোখা, উদ্ধত। 2 জনেই সিল্কের শাড়ি পরেছে। লম্বাজন হালকা বাদামি, বেটেজন গাঢ় সবুজ। তাছাড়া 2 জনের মধ্যে কি কি পার্থক্য আছে সে বোঝবার চোখ আমার নেই। জগদীশ খাবার সাজাচ্ছে। ওরা আমার দিকে তাকিয়ে বসে আছে। আরো 4খানা চেয়ার আনানো হয়েছে কোথা থেকে যেন।
টেবিলটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। জ্যাঠামশাই বলে উঠলেন, মোহন, ভাই বোনেদের সঙ্গে ভাগ করে ফেলো। বুঝতে পারলাম এই নীরবতা জ্যাঠামশাইয়ের অস্বস্তির কারণ ঘটাচ্ছিল, অথচ ওদের কিছু বলতে পারলেন না, তাই আমাকেই ভাব করে নেবার ভার দিলেন। আমার নামের শেষ অংশটা ধরেই ডাকা হয় আমায়। আমার মা বলতেন, অদিতি অদিতি করে ডাকতে অসুবিধে, আর মনে হয় যেন মেয়ের নাম, তাই তোর নামের শেষটা বেছে নিয়েছি। এই মোহন বংশের আমি মোহন নামটা পুরো ভোগ করছি। জ্যাঠামশাইয়ের কথায় আমি একটু হেসে বললাম, এখনো পর্যন্ত তো নামও জানি না কারো, তাছাড়া কে দাদা কে দিদি তাও ধরতে পারছি না। তবে আমি বোধহয় তিনজনেরই দাদা, তাই না? কথা যখন কইলামই তখন খোলা গলাতেই কওয়া ভালো। কইলাম তাই, এখন বলো কার কি নাম? দেখলাম ওরা হঠাৎ আমার এই স্পষ্ট গলার কথায় চমকে উঠল যেন। হ্যাঁ, স্পষ্টই চমকে উঠল। তার মানে ওরা আমার কাছ থেকে এমন সহজ খোলা গলার কথা আশা করেনি। তার মানে ওরা ভাবছিল আমি হয়তো ইডিয়েট প্যাটার্নের, হয়তোবা হাবাগোবা। হ্যাঁ, ওদের চমকানির মধ্যে আমি সেই ভাবটা ফুটে উঠতে দেখলাম। আমার কাকার মধ্যেও কি সেই ধরনের ভাবনা ছিল? ছিল বোধহয়। ভাবছিলেন বোধহয় মাথা খারাপ বাবার ওই রকম হবে একটা হাবাগোবা জড়ো অবোধ ছেলে। আর কি হতে যাবে? আমার কাকা সত্যিই হয়তো তাই ভেবেছিলেন। তাই কাকাও সচকিত হয়ে তাকালেন, বলে উঠলেন, তাই তো, তোমাদের মধ্যে তো এখনো পর্যন্ত পরিচয়ই হয়নি, নামটা বলো। এতক্ষণে আমি কাকাকে প্রথম স্পষ্ট চোখে দেখলাম। দেখলাম বংশের আদল হিসেবে অস্পষ্ট একটা আদল ওর জ্যাঠামশাইয়ের সঙ্গে থাকলেও তফাৎও অনেক। প্রথম তো ইনি লম্বা হলেও জ্যাঠামশাইয়ের মতো দশাসই নন, পাতলা লম্বা। তাছাড়া জ্যাঠামশাইয়ের মতো সোনালি ফর্সা নয়, একটু লালচে ফর্সা, যেন তামার রং স্মরণ করিয়ে দেয়। জ্যাঠামশাইয়ের মধ্যযুগীয় জমিদারদের মতন সুস্পষ্ট সুগঠন একজোড়া গোঁফ আছে। কাকার মুখটি কামানো জমানো মসৃণ, কাকার আঙুলগুলি সরু সরু, নাক মুখ কাটা ছাটা তীক্ষ্ণ, চোখে পুরু পরকলার চশমা। মোটের মাথায় জ্যাঠামশাইয়ের চেহারায় যে দরাজ উদার বিশাল ভাবটি আছে, যার জন্য অনেকটা শ্রদ্ধা সমীহ আর দূরত্ব নিয়ে তাকালেও কোথায় যেন একটি প্রশ্রয়ের আশ্রয় আছে, এর মধ্যে সেটা অনুপস্থিত। এর দিকে তাকালেই যেন মনে হয় ভেবে চিন্তে কথা বলতে হবে বাবা। অবশ্য আমার কাছে একেবারে অচেনা বলেই হয়তো এমন মনে হচ্ছে। তাছাড়া পোশাকের পার্থক্য দুজন ভাইকে সাদৃশ্য থেকে অনেকটা দূরে নিয়ে যায় বৈকি। জ্যাঠামশাইয়ের পরনে অনেকটা চওড়া মুগা চুড়িদার, কালো পেরে কাঁচি ধুতি, বাদিকে বোতাম পরানো মিহি আদ্দির পাঞ্জাবি, বুক পকেটের মধ্যে সোনার চেন দেওয়া পকেট ঘড়ি, কাঁধে কোঁচানো শান্তিপুরি উড়নি। জ্যাঠামশাইয়ের ওই 56 ইঞ্চি ধুতিটার কোঁচাও সর্বদা চুনট করাই দেখতে পাওয়া যায়, পাঞ্জাবিতে গিলে করা, আঙুলে একাধিক আংটি। বনেদি আভিজাত্যের জের বহন করছে জ্যাঠামশাইয়ের সাজ পোশাক, ধরন ধারণ, এমনকি কথা বলার ভঙ্গিটিও। কাকার ভঙ্গি বা পোশাক আশাক চলন বলন যে অনভিজাত এমন কথা বলছি না, কিন্তু তাতে আধুনিকতার ছাপ আছে। কাকার পরনে টেরিলিন কাপড়ের ট্রাউজার, ওই ধরনেরই বা নাইলন টাইলনের বুশশার্ট, পায়ে খুব শৌখিন চপ্পল। এরকম জুতো আমি আগে কখনো দেখিনি, কিন্তু জিনিসটা যে বেশ দামি সেটা দেখেই বুঝতে পারছি। আঙুলে কি একটা কালচে পাথরের আংটি। কথা বলার ভঙ্গিটাই আমায় দুই ভাইয়ের পার্থক্যটা বুঝিয়ে দিল বেশি। জ্যাঠামশাই কথা বলেন যেন ভিতরের কোনো একটা ঘরের কপাট দু হাট করে দিয়েছেন। কথাগুলো সেখান থেকে বেরিয়ে আসে অবাধ দরাজ ভাবে। আর কাকা কথা বললেন যেন কোথাও কোনোখানে একটি বন্ধ বাক্স ছিল, আস্তেই তার ডালাটা একটু ফাঁক করে ধরে গুনে গুনে বার করছেন কিছু।
সে যাই হোক, পার্থক্য তো থাকবেই। সম্পূর্ণ দুটো পরিবেশে জীবন কাটিয়েছেন দুজনে। কাকার কথায় কাকার ছেলে বলে উঠল, নাম বলা বলি করে ভাব করা ব্যাপারটা এতই বাজে ছেলে মানুষই বাবা, যে ওটা পেরে ওঠা যাবে না। আর ওটা জানাও শক্ত নয়। তবে উনি যখন দাবি করেছেন উনি সকলেরই দাদা, তখন বয়সটা জানতে পারলে ভালো হতো অবশ্য। তাই বলে দিই, আমার বয়স 22, আমার এই ছোট বোনটার 20 আর দিদি 24। যদিও দিদি আমি বলি না বড় একটা, এখন হিসেব হোক দাবিটা মঞ্জুর কিনা। বাবা, কথা বলার কি কায়দা! আমি অবশ্য এতে খুব খুশিই হলাম। এই বাড়িতে অতি একঘেয়ে আর অতি অভ্যস্ত কতগুলো লোকের কথা শুনতে শুনতে মনের মধ্যে যেন মরচে পড়ে গেছে। এরা সেই একঘেয়ে স্বাদ থেকে বাঁচাবে আমাকে। আমার বয়স আমি জানি। গত মাঘ মাসে আমার 25 বছরের জন্মদিন উৎসব পালিত হয়েছে। উৎসব মানে ওই দিন জ্যাঠামশাই বাড়ির সব লোকজনকে বকশিস দেন, মিষ্টি খাওয়ান আর গৃহদেবতার ঘরে ভোগের বিশেষ আয়োজন করেন। গৃহদেবতা? হ্যাঁ, সে তো থাকবেনই। বনেদি পরিবারে ওটা তো অপরিহার্য। গেটে ঢুকেই বাগানের বাদিক দিয়ে ভিতরে ঢুকে আসার আর একটা যে পথ রয়েছে, সেখানে সরু গেট ঠেলে ঢুকে এলেই গৃহদেবতা রাধা মাধবের মন্দির, নাট মন্দির। তার সামনে বড় দালান। সত্যনারায়ণ পুজো টুজোর দিন ওইখানে অনেকে এসে ভিড় করে বসে। কোনো কোনো দিনে মানে সন্ধ্যায় হরিণ লুট হয়। কবে কবে যেন কীর্তন গান হয়, সবই ওইখানে। পাড়ার লোকটোক আসে, নিয়মিত আসে। 17 বছর বয়স পর্যন্ত আমিও ওখানে নিয়মিত উপস্থিতি দিয়েছি। তারপরও কিছুদিন আমাকে চেয়ারে করে নামিয়ে নিয়েও যাওয়া হয়েছে। শেষে আমি নিজেই জ্যাঠামশাইয়ের কাছে আবেদন জানিয়েই ওই দৈন্যের দৃশ্যটা থেকে মুক্তি পেয়েছি। বড় লজ্জা করত। পাড়াপড়শি সবাই যে আমার দিকে করুণা দৃষ্টিতে তাকাতো, সেটা হয়তো আমার প্রতি সহানুভূতির বশেই, কিন্তু এই দৃষ্টিটা আমার গায়ে ছুঁচের মতো ফুটত। জ্যাঠামশাইকে অবশ্য দুবার বলতে হয়নি। বলেছেন, আচ্ছা, তোমার যদি অস্বস্তি হয় থাক। তা ওই গৃহদেবতার জন্য নিত্য পূজার ব্যবস্থা আছে। পুরুত মশাই দুবেলা আসেন। সকালে মঙ্গল আরতি আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি সেরে ভোগ টোগ যা দেওয়ার দিয়ে নিজের প্রাপ্য পাওনাটি নিয়ে চলে যান। শুধু বিশেষ বিশেষ দিনে অনেকক্ষণ থাকতে হয় তাকে। আমার জন্মদিনটা ওই বিশেষ দিনগুলির একটি। যদিও আমার কাছে এটা এখন প্রহসনের মতোই লাগে, তবু ওই প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করার কথা ভাবিনি কোনোদিন। আমি জন্মদিনের হিসেবটা করে নিয়ে বললাম, দাবি 16 আনা মঞ্জুরের দাবি রাখে। আমি সকলেরই দাদা, কিন্তু নাম বলে ভাব করাটা ছেলে মানুষই হলেও নাম ধরে ডাকতে তো হবে। সেজন্যেই জানার দরকার। কাকা তো আমাকে মোহন বলে ডাকবেন জেনেই নিয়েছেন। পুরো নামটা হচ্ছে অদিতি মোহন, মানে এই দস্তিদার বাড়ির অ অক্ষরের ঐতিহ্য রক্ষা আর কি। তোমার নামের আদ্যক্ষরও বোধহয় অক্ষরের প্রথম অক্ষর। কাকার ছেলে কিছু বলবার আগেই কাকা উত্তরটা দিয়ে বসলেন, একটু যেন অপ্রতিভ আর লাজুক গলায়। না, তা ঠিক হয়ে ওঠেনি, মানে হয়নি আর কি। ওর নামটা ওর মা রেখেছিলেন কিনা। সন্দীপ নামটা ওর পছন্দ ছিল। জ্যাঠামশাই শান্ত গম্ভীর গলায় বললেন, ভালোই তো নাম, আর মার রাখা নাম নিশ্চয়ই ভালো, কিন্তু ডাক নাম নেই কিছু। না। সন্দীপ বেশ শক্ত সোজা হয়ে বসে বলে, ডাকার জন্য সংক্ষিপ্ত আর একটা নাম দরকার। এত বড় একখানা নাম তো আমার নয়। তাছাড়া ওটা আমার একটা বাজে ব্যাপার মনে হয়। যে যখন যাকে ডাকে তখন তার ভেবেই নেওয়া উচিত যে একটু খাটতে হবেই। বাহ, ডাকায় আবার খাটুনি কি? আমি হেসে ফেলি। সন্দীপ নামেই ডাকবো, খুব চমৎকার নাম। আর তোমাদের? আমার নাম লালি, ছোট মেয়েটি বলে ওঠে। আর দিদির নাম জলি। আমাদের ডাকতে যাতে কাউকে বেশি খাটতে না হয়, তাই বোধহয় সংক্ষিপ্ত সংস্করণ। হঠাৎ মুখ খুললেন সাবি পিসি। টেবিলের ধারেই বসেছিলেন সবাই, কিন্তু এতক্ষণ কেউ কোনো কথা বলছিলেন না। তিনটি মহিলার একজনও।
যেন নাটকের ভূমিকায় আছেন তারা, তাই মঞ্চে এসে বসেছেন, শুধু সময়ের অপেক্ষায় নীরব আছেন। এখন সময় এলো বোধহয়, সাবি পিসির নিজের মতেই অন্তত। তাই তিনি হঠাৎ বলে উঠলেন, এইসব বুঝি তোদের শহরের ফ্যাশনের নাম? লীলাকে উল্টে দিয়ে লালি ডাকলেই খুব ফ্যাশন হলো? আর জলি, ওটা আবার একটা নাম নাকি? মানে কি ও নামের? সাবি পিসির এই অতর্কিত আক্রমণের জন্য কেউই প্রস্তুত ছিলাম না, তাই সবাই আমরা চমকে উঠলাম। এটা আমার খুব খারাপ লাগলো, যদিও ওনাদের কথা খারাপ ছাড়া ভালো আর কবে লাগে। তবে আজ এদের সামনে বড় বেশি খারাপ লাগলো। জীবনে এই প্রথম এরা নিজেদের বাড়িতে এসেছে, অথচ এসেছে অতিথির মতো। যাতে ওদের মধ্যে সেই অতিথি অতিথি ভাবটা না থাকে। আমাদের বাড়িতে এলাম আমরা, ভাবটি তাড়াতাড়ি এসে যায়, সেই চেষ্টাই করতে হবে তো আমাদের। এটাই তো উচিত, তা নয় প্রথমে ওদের মন বিরূপ করে দেওয়ার চেষ্টা। এই আক্রমণটা ওদের কাছে অপমানের মতো লাগবে না? তা লাগলো। দেখলাম ওদের 3 ভাই বোনেরই মুখটা শক্ত হয়ে উঠল। হয়তো কিছু বলতেও যাচ্ছিল লালি নামের মেয়েটি, কিন্তু তক্ষুনি জ্যাঠামশাই নিজ অভ্যাস মতো অবস্থাটাকে একটু ম্যানেজ করে দিলেন। বলে উঠলেন, আচ্ছা সাবি, তোর কি কোনো কালেও জ্ঞান বুদ্ধি হবে না? দুমদাম করে যা হোক একটা কিছু বললেই হলো। কথার মতো কথা যদি খুঁজে না পাস তো চুপচাপ থাক দেখি। স্বামী পিসি তবু ছাড়েন না, বলেন, এই সংসারে চিরদিন চুপ করেই আছি বর্দা, চুপ করেই থাকবো তা জানি। তবে মাসি পিসি দুটো হক কথা বলেও থাকে। মাসি পিসি আদরও করে থাকে, হেসে ওঠেন জ্যাঠামশাই। তাছাড়া হক কথাটা আসছে কোথা থেকে বলতো? নামকরণটায় কি কারুর নিজের হাত থাকে? হয়তো জ্যাঠামশাইয়ের চেষ্টায় ওদের শক্ত মুখটা একটু নরম হয়ে আসতো, কিন্তু পিসির সঙ্গে যে মাসিও আছেন। জ্যাঠামশাইয়ের কথার পিঠে ফট করে অতসী মাসি কথা কয়ে উঠলেন, সে তো সত্যি কথা। এই যে তোমার নাম সাবিত্রী, অথচ তুমি 16 বছরে বিধবা হয়ে বসে আছো, তবে নামের কোনো মূল্য থাকলো? এ কি কথা! কথাটা শুনে এবার যে আমরা সকলে কাঠ হয়ে উঠলাম। এরা দুজনে রেষারেষি করেন ঠিকই, বরাবরই করেন, কিন্তু আজকের মতো এমন নিষ্ঠুর আক্রমণ দেখিনি কোনোদিন। জ্যাঠামশাইয়ের মুখটা লাল হয়ে উঠল। উনি আস্তে গম্ভীর গলায় বললেন, অতসী, এরা আজই প্রথম এ বাড়িতে এসেছে, আর অপূর্ব 30 বছর পরে। এর বেশি কথা আর বলতে পেরে উঠলেন না, গলাটা ধরে এলো যেন। অতসী মাসি এতটা এরকম করলেন কেন বুঝতে পারছি। চিরদিনই পরস্পরকে টেক্কা দেওয়াই ওদের স্বভাব। আজ কাকাদের সামনে সেই টেক্কা দেওয়ার খেলাই খেলতে গেলেন, যেন সাবিত্রী বা কত নীচ হতে পারে, দেখো আমি তার থেকেও নামতে পারি। ওরা কোনো দিক থেকেই বিশিষ্ট নন, অথচ ওদের মনের মধ্যে বিশিষ্ট হবার শখ 16 আনা। তার এই এক পথ বেছে নিয়েছেন ওরা বিশিষ্ট হবার, অর্থাৎ অন্যের চোখে বিশেষ লক্ষণীয় হবার। পথটা যে আদৌ সভ্য নয় সে খেয়ালই নেই। জ্যাঠামশাইয়ের গলার স্বরে কিছু কাজ হলো। অতসী মাসি মাথাটা একটু নিচু করলেন। স্বামী পিসি তো আগেই করেছিলেন। ওর সেই নিচু করা চোখ থেকে জল পড়ছিল টপটপিয়ে। এটা দেখে এখন আবার স্বামী পিসির জন্য দুঃখ হলো। সেরকমই হয়, আঘাতকারীও যদি বেশি আঘাত পায় তার জন্য দুঃখ না হয়ে পারে না। ব্রিজলালের জন্য মন কেমন করছিল সত্যি, তবু সুন্দর একটি মিলন দৃশ্যের মধুর প্রত্যাশা নিয়ে এখানে এসে বসেছিলাম। আমাকে যে চাকা দেওয়া চেয়ারে করে এনে বসিয়ে দিয়েছে সে লজ্জাটাও ত্যাগ করেই ফেলেছিলাম, কারণ ভেবেছিলাম এরা তো বাড়ির লোক, এরা তো এখানেই থাকবেন, এদের কাছে লজ্জা করলে চলবে কেন? আর চলবেই না যখন, গোড়া থেকে না করাই ভালো। আর সত্যি বলতে নতুন একটা স্বাদের আশায় বেশ উত্তেজিত আর উৎফুল্লই ছিলাম। তা প্রথম লগ্নটাই যেন ভেস্তে গেল। এরপর সকলে খাওয়াতেই যেন বড় বেশি মন দিলেন। জগদীশ পাথরের পুতুলের মতো খাবার পরিবেশন করে গেল। যথারীতি বামুন্দি এসে সাবি পিসির খাবারটা দিয়ে গেল টেবিলের
এক কোণে। স্বামী পিসির খাবার বামুনদিই দেয়, কারণ জগদীশের ভাঁড়ারে তো মাছ মাংস ডিমের লীলা। অতসী মাসির কোনো অসুবিধে নেই, উনি তো আর বিধবা নন, ওর স্বামী ওকে নেন না, তাই উনি এভাবে থাকেন। গানের সুর বেসুরো হয়ে গেলে যেমন সভাকক্ষের প্রাণটা বিগড়ে যায়, তেমনি এই আমাদের পারিবারিক মিলন সভার প্রাণটাও বিগড়ে গেল। তবু আমি আবার আমার চাকা চেয়ারের রথে চড়ে নিজের কোটরে ফিরে আসার সময় নীরবতার অস্বস্তি কাটিয়ে ওদের দিকে তাকিয়ে বলে এলাম, তোমাদের বিশ্রাম টিশ্রাম হলে আমার ঘরে আসবে তো, গল্প করা যাবে। ওরা কথা বলল না, শুধু তাকিয়ে দেখল। সন্ধে তো হয়েই এসেছিল, একটু পরে আস্তে আস্তে রাত নামল। আমি দরজার দিকে তাকিয়েই আছি, কেউই এলো না, সারা শব্দও পাচ্ছি না কিছু। কি রে বাবা, রাগ করে চলে টলে গেল না তো? কিন্তু তেমন বেশি রাগের কিছু সত্যিই হয়েছে কি? শেষকালে তো যা হলো স্বামী পিসিকে নিয়ে। তবে ঘড়িতে 9:30 বাজতে বামুনদি এলো। যথারীতি একখানা বড় মোরাদাবাদী ট্রের উপর ভাত ডাক জল ইত্যাদি করে মায় নুন চিনি আচার সব সাজিয়ে নিয়ে টেবিলে নামিয়ে দিয়ে হাঁপিয়ে বসে পড়ে বলল, আজ সব দিকে দেরি, এখন দেরি এখন দেরি, নাও খেয়ে নাও। বললাম, খিদে নেই। আহা নেই তা তো বুঝলাম, জল খাবারটি তো তোমাদের অল্প নয়, যা পারো খাও। আমি গম্ভীরভাবে টেবিলটার ধারে একটু এগিয়ে এসে বললাম, ওদের কোনো সাড়া পাচ্ছি না যে। বামুনদি অভ্যাস মতো গলার স্বর নামিয়ে বলে, সাড়া আর পাবে কোথা থেকে? তেনারা তো নিজেদের মাল মোট নিয়ে ঠেলে গিয়ে তেতলায় উঠেছে। বামুনদির এই ভঙ্গিটা আমার ভালো লাগলো না, বলে উঠলাম বিরক্তভাবে, তার 3 তলাটা তো ওদেরই, দাদু তো কাকার জন্যই বানিয়েছিলেন। সংবাদটা বামুনদি মারফতই পাওয়া, তবু বামুনদিকে অবহিত করিয়ে দিলাম বেশ জোরের সঙ্গে। বামুনদি বোধহয় আমার এই বিরক্তিটা আশা করেনি, অবাক হলো বোধহয়, আবার অভিমানও হলো হয়তো। অন্তত সেইভাবেই বলল, তা জানি, সবই জানি খোকা বাবু, আমার কাছ থেকেই তুমি জেনেছো, তবে 3 তলায় থাকা শোয়ার কথাই ছিল, দোতলার খাবার ঘর ত্যাগ করে ওকে নিয়ে খানা পিনার কথা ছিল না, হুকুম হয়েছে তেতলায় টেবিল লাগাতে। বড়বাবু হন্তদন্ত হয়ে ওনাদের 4 বাপ বেটা বেটির টেবিল চারের ব্যবস্থা করে দিল। আমি অবশ্য এ খবরে খুবই আশাভঙ্গ হলাম। খাওয়া দাওয়া যদি 3 তলায় করেন ওরা, চায়ের টেবিলেও হয়তো আর একত্র হওয়া যাবে না, তার মানে মেলামেশার সুযোগ কমই মিলবে। আমার ঘরে আসার জন্য যে আমন্ত্রণ জানিয়েছিলাম সেটাও হয়তো হাস্যকরই হলো। তবু ওদের দোষ দিতে পারলাম না। ওরা চিরদিন এ বাড়ির বাইরে, জন্মায়নি পর্যন্ত এখানে, কাকাও 30 বছর বাড়ি ছাড়া, এখানে ওদের কিসের টান? তথাপি আশা করেই এসেছেন ওরা, নিজের বাড়িতেই থাকবেন বলে। কিন্তু প্রথম নম্বরই তো চিত্ত চটে গেল। স্বামী পিসি অতসী মাসি অথবা বামুনদি তরুঝি, এদের ব্যাপার ট্যাপার আমাদের তো গা সওয়া হয়ে গেছে, তবু তখন আমরাই কেমন হয়ে গেলাম। আর ওরা প্রথম দিনই ওই দেখে, ছি। ওরা বরাবর ভালো শহরে থেকেছেন, বিলেত টিলেতেও বাস করেছেন, ওরা কত সভ্য ভব্য, ওদের কাছে ওসব ক্ষুদ্রতা নীচতা কি ভীষণ অপরিচিত, স্রেফ হকচকিয়ে গেছেন। অতএব ওদের পক্ষে খুবই স্বাভাবিক এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা। আর সত্যি 3 তলাটা তো পুরো একটা সংসারের মতোই। কাকা নাকি বরাবরই একটু স্বাতন্ত্র্য প্রিয়, সেজন্যই দাদু ওখানে শোবার ঘর, বসবার ঘর, স্নানের ঘর, দালান, বারান্দা ইত্যাদি সবই বানিয়েছিলেন, বাদে রান্নাঘর। এ যাবৎ তো কেবল সেই জায়গাগুলো ঝাড়া মোছা করে করে ঠিক রাখা হয়েছে। এতদিনে সেই নিষ্প্রাণ পুরীতে প্রাণের প্রবাহ খেলে যদি, জীবন্ত জীবনের নিঃশ্বাস বয়, সেটা নিশ্চয়ই আনন্দের বিষয়। কিন্তু খাওয়া দাওয়াগুলো তো দোতলায় করলে ক্ষতি ছিল না ওদের। হঠাৎ ভয় হচ্ছে রান্নাটা ওরা 3 তলায় করতে শুরু করবেন না তো? জ্যাঠামশাই তাহলে কি ভীষণ আহত হবেন, তাই ভেবেই হঠাৎ ভয়ে গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। বামুনদি তার
সরঞ্জামপত্র নিয়ে চলে গেল। আমি যথারীতি ধূপদস্ত তোয়ালে হাত মুখ মুছে বই টই নিয়ে শুয়ে পড়লাম। পিঠের নিচে বালিশ ঠেসিয়ে ঠিক করে দিয়ে গেল পটল। এইভাবে আমি অনেক রাত পর্যন্ত পড়ি। অবশ্য একেবারেই নিজের ইচ্ছে মতো রাত জেগে পড়ার সুবিধে আমার নেই। আমি বই টই রেখে পিঠের বালিশ সরিয়ে না শুলে পটল ঘুমোতে পায় না বলে কেবলই ঘড়ির দিকে তাকাতে হয় আমায়। যদিও ছেলেটা কিছু বলে না, কিন্তু ওই যে নিজের বিছানাটি বিছিয়ে বেচারি না শুয়ে বসে থাকে, পাছে ঘুমিয়ে পড়ে বলে সেটা দেখে মায়া হয়। এখন পটল আমাকে বই টই দিয়ে বসিয়ে দিয়ে খেতে গেছে, আমি পড়ছি। আমি কিন্তু অন্য দিনের মতো পড়ায় মন বসাতে পারছি না। যারা নতুন এলেন বারে বারে তাদের চিন্তায় যেন বইয়ের ওপর ছায়া ফেলছে। হঠাৎ ছায়াটা দরজার কাছে এসে পড়ল, দীর্ঘ একটি রেখার মতো। আমি চমকে উঠলাম, বললাম, কে? কাকা এসে ঘরে ঢুকলেন। এখন কাকার চেহারাটা তখনকার থেকে অনেকটা ঢিলে ঢালা দেখালো। পরনে বিদেশি ধরনের রাতের পোশাক, পায়ে হালকা চটি। এ ঘরে জ্যাঠামশাই এসে বসেন মাঝে মাঝে, ডাক্তারবাবু আসেন প্রায়ই, তাই বিছানার ধারেই সোফা পাতা আছে একটা। কাকা এসে সেটার পিঠের কাছে দাঁড়ালেন। যে কোনো ভদ্র ছেলে এক্ষেত্রে তাড়াতাড়ি উঠে বসত। সমীহ দেখাবার ওটাই প্রথা, কিন্তু আমার পক্ষে ভদ্র হবার উপায় নেই। অতএব আমি শুধু হাতের বইটা নামিয়ে রেখে সামান্য একটু নড়াচড়া করলাম। কাকা বললেন, থাক থাক, শুয়ে পড়েছ, তাহলে বরং এখন। আমি একটু হাসলাম, বললাম, আমি তো সবসময় শুয়ে পড়ে আছি, আপনি এলেন, খুব ভালো লাগছে, বসুন। হয়তো একটু বেশি সপ্রতিভতাই হলো, কিন্তু আমার ভয় হলো যদি আমি আমার আগ্রহটা ঠিক বোঝাতে না পারি, হয়তো কাকা বসবেন না, চলেই যাবেন। অথচ আমি এই আশাটুকুর জন্য কি প্রতীক্ষাই করছিলাম, যদিও প্রত্যাশা ছিল না মোটেই। কাকা ঘুরে এসে সোফায় বসলেন, তারপর একটু লাজুক মতো হেসে বলে উঠলেন, কি মুশকিল দেখো, তোমার নামটা মনে আনতে পারছি না। তাতে কি, একবার মাত্র তো শুনেছেন, নাম অদিতি মোহন, মোহন বলে ডাকা হয়। কাকা আস্তে প্রায় যেন নিজ মনেই বললেন, এবারই সকলের নামই মোহন দিয়ে, পূর্বপুরুষদের থেকে শুধু আমার ছেলে এ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কি যে মতি হলো, বলে বসলাম, তা আপনি তো নিজেকে বাড়ির থেকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে গিয়েছিলেন। কাকা আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, তা বটে। কাকার গলার স্বরটা কেমন জড়ানো। কাকা কি কোনো নেশার জিনিস খেয়েছেন? বোধ হয়। কিরকম যেন একটা গন্ধও পাচ্ছি। ডাক্তারবাবু যদি কোনোদিন সন্ধ্যার দিকে আসেন, এরকম লাগে। ডাক্তারবাবু শুনেছি একটু মদ টদ খান। কাকারও তেমন অভ্যাস থাকা আশ্চর্য নয়। বরাবর সাহেবিয়ানা করেই তো থেকেছেন শুনেছি, আর ওটা তো সাহেবিয়ানার একটি বিশেষ অঙ্গ। কিন্তু এতে আমার মনে কোনো বিরূপতা এলো না। থাকেই যদি কোনো নেশা টেশার অভ্যাস, তাতে কি মানুষটা মন্দ হয়ে যায়? এখনই তো বরং ওকে আমার বেশ ভালো লাগছে। এই যে উনি নিজে থেকে এসে আমার কাছে বসলেন, তাতে ওর মনের কোমলতাটুকুই প্রকাশ পেল। আর ওই যে পারিবারিক নামের নিয়মধারা মোহন শব্দটা সম্পর্কে একটু যেন বেদনা প্রকাশ করলেন, ওইটুকুর মধ্যে থেকে ওর মনের একটি গভীর সেন্টিমেন্টের পরিচয় পাওয়া গেল। উনি ঈষৎ জড়ানো গলায় বললেন, তা বটে। তারপর বললেন, সবই ঘটনা চক্র। কাকার মুখের দিকে তাকিয়ে দেখলাম, পুরু কাচের চশমার মধ্যে থেকে চোখ দুটো কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে ওর। মুখের গড়নটা একটু ঝোলা ঝোলা লাগছে। বিকেলবেলা ওর চিবুকে চোয়ালে যে দৃঢ়তা দেখেছিলাম, এখন সেটা অনুপস্থিত। এটা বোধহয় ওই পানীয়েরই ফল। এখন আর মানুষটাকে ভয় ভয় করছে না। আমি উৎসাহ ভরে বললাম, আপনার এতদিনকার সব গল্প আমায় বলতে হবে, আমার খুব ইচ্ছে করে জানতে। কাকা একটু সোজা হয়ে বসে বললেন, তোমার শুনতে ইচ্ছে করে? খুব, বরাবর আপনার নামই শুনেছি,
আর কিছুই জানি না, অথচ আপনি আমার একেবারে নিজের লোক। উনি বললেন, আমাকে নিজের লোক বলে মনে হচ্ছে তোমার? ঠিক বলছো? আমি জোর দিয়ে বললাম, নিশ্চয়ই, কেন হবে না? আপনি আমার সত্যিকার কাকাতো, বাবা জ্যাঠামশায়ের নিজের ভাই। কাকা তেমনি মৃদু গম্ভীর জড়ানো গলায় বললেন, হয়তো তাই ছিলাম এক সময়, এখন আর নিজেরই সে কথা মনে নেই। নিজেকেই দস্তিদার বাড়ির একজন বলে বিশ্বাসই হয় না। ওর এই কথার মধ্যে যেন একটা প্রচ্ছন্ন হতাশার সুর ফুটে উঠল, কিংবা আমারই মন গড়া ওটা। তবু আমি প্রায় সান্ত্বনার মতো করে বললাম, ওটা মনে হচ্ছে আপনি অনেকদিন বাড়ি ছাড়া বলে, থাকতে থাকতেই আবার ঠিক হয়ে যাবে। থাকতে থাকতে? উনি যেন নিজের সঙ্গে কথা বললেন। কি জানি, হয়তো হয়ে যাবে, কিন্তু থাকাটাই হবে কি? এত মৃদু গলায় বললেন যে ওর আর উত্তর দেবার চেষ্টা করলাম না, আবার পুরনো আবদারটাই জানালাম। কিন্তু আমার কথাটা মনে রাখবেন, আপনার জীবনের সব গল্প বলতে হবে আমাকে। উনি আবার ওর ঝিমনো অবস্থা থেকে নিজেকে যেন টেনে তুলে সোজা হয়ে বসে বললেন, জীবনের সব গল্প? তোমার কি বিশ্বাস সেটা বলা যায়? বাহ, কেন নয়? আপনার তো বিশেষ করেই বলবার মতো সব গল্প রয়েছে। কত ঘুরেছেন, কত দেশ দেখেছেন, কত মানুষ দেখেছেন, কত অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা রয়েছে। তা অবশ্য, তবে সেগুলো বলতে গেলে তো শুধু ঘটনাগুলোই বলা হবে। আমি উৎসাহ দেখিয়ে বললাম, তা সেটাই তো গল্প। সেই সব নানা বিচিত্র ঘটনার গল্প থেকেই কত গল্প উপন্যাস লেখা হয়েছে, ওই থেকেই প্লট মেলে। কাকা হেসে বললেন, কি ব্যাপার, নভেল টভেল লেখো নাকি? আমিও হাসলাম। লিখি না, তবে লিখতে ইচ্ছে করে। এই দস্তিদার বাড়ির ইতিহাসটাকেই উপন্যাসের মতো করে লিখতে ইচ্ছে করে, যার মধ্যে একটি মেন চরিত্র হবেন আপনি। আমি? কাকা হঠাৎ উত্তেজিত গলায় বলে উঠলেন, আমি কেন? আমি এ বাড়ির কে? আপনি এ বাড়ির একটি জানলা, বললাম আমি। আপনি প্রথম এ বাড়িতে বসেও বাইরের আকাশকে দেখেছেন। কাকা একটুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি অনেক পড়াশোনা করো, তাই না? লজ্জা পেলাম। আস্তে আস্তে বললাম, অনেক আর কই, তবে আমার এই জীবনে বই ছাড়া আর তো কোনো অবলম্বন নেই। জ্যাঠামশাই আনিয়ে দেন, অনেক বই আনিয়ে দিয়েছেন এ যাবৎ। কাকা একটু ইতস্তত করে বললেন, এমনি কত দূর, মানে কিছু মনে করো না, তুমি আমায় আপন লোক বলে স্বীকার করলে বলেই জিজ্ঞেস করছি, কত দূর পর্যন্ত পড়ার সুবিধে হয়েছিল? আমি সহজভাবে বললাম, জিজ্ঞেস করবেন না কেন? না জিজ্ঞেস করলে আমাদেরই বা আপনি জানবেন চিনবেন কি করে? সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে হঠাৎ অসুখ করে গেল, এই আর কি। হঠাৎ এরকম অসুখ করলো? কাকা আত্মমগ্ন গলায় বললেন, কার জন্যে কার কি হয় কে বলতে পারে? তোমার কোনো দোষ নেই, অথচ তুমি কষ্ট পাচ্ছ, জীবনটা বরবাদ হয়ে গেল। কাকার কথাটার ঠিক অর্থ বুঝতে পারলাম না, ওর কথার মানে কি, উনি কি বলতে চান। তবু আস্তে আস্তে বললাম, আমি এই অবস্থাকে নিজের ভাগ্য বলেই মেনে নিয়েছি। মেনে নেওয়া, এই মেনে নেওয়ার বিরুদ্ধেই তো আমার যত প্রতিবাদ। কাকা আবার উত্তেজিত গলায় বললেন, সবকিছু মেনে নিতে নিতেই মানুষ বোকা হয়ে যায়, বুঝলে? আমি। উনি হঠাৎ থেমে গেলেন। এই কথার আর কি জবাব দেব? আমি তাই বললাম, আপনি অন্য ধরনের তা জানি, সেজন্যই তো বলছিলাম, আপনি এবারই জানলা। ভুল বলছো, জানলার হতে পারলাম কই? এ বাড়িতে বাইরের হাওয়া আনতে পারলাম কই? ওর গলার শব্দ ক্রমশই বেশি জড়িয়ে আসছিল। সেই জড়ানো গলাতেই হঠাৎ শব্দ করে হেসে বলে উঠলেন, বরং বলতে পারো একটা শিকলি কাটা পাখি। একদা যে পাখিটা শেকল কেটে ফুরুৎখোর জানলা দিয়ে পালিয়ে গিয়ে ঘুরে মরেছে বনে জঙ্গলে আকাশে। আমি চুপ করে থাকলেই উনি থেমে যাবেন এটা বুঝতে পারছি, তাই কথার পিঠে কথা বসাই। কথা বলার জন্যেই যে চিত্ত তৃষিত হয়ে থাকে।
ওরা আসছেন শুনে পর্যন্ত এত যে আনন্দ হচ্ছিল, সে শুধু কথা বলতে পাবো এই আশাতেই তো। তাই তাড়াতাড়ি কথার খেইটা হাতে তুলে নি। কিন্তু তার মধ্যে থেকেই তো জীবনে কত উন্নতি করেছেন, ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করেছেন। ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করে তুলেছি। কাকা আবার শব্দ করে হেসে উঠলেন। ধুর ধুর, মানুষ কথাটার বানানি শিখিনি, তা মানুষ করব কি? আমি কিছুই করিনি। জগতে কেউ কিছুই করে না, যা হবার ঠিকই হয়ে চলে, আপনি আপনিই হয়ে চলে। এই হচ্ছে সার কথা। আপনি বলছেন মানুষ কিছুই করে না? অবাক হয়ে বলি আমি। করে না বলছি না, করতে চেষ্টা করে, পারে না। যা ভাবে তার উল্টোটাই হয়ে যায় হয়তো। আচ্ছা তুমি ঘুমো, রাত হয়ে গেছে। গুড নাইট। উনি মাথাটা একটু ঝাঁকালেন। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আমি এখন মানে এত তাড়াতাড়ি ঘুমোই না। তবে আপনার বোধহয় কি? আমার ঘুমের সময় হয়ে গেছে? আরে আমি আবার ঘুমোই কবে? আমি তো সারা রাত জেগেই পড়ে থাকি। ঘুম হয় না বুঝলে। ইয়ে, কি যেন নাম তোমার? মোহন। হ্যাঁ হ্যাঁ, মোহন। মোহন, তুমি জেনে রেখো, ঘুম টুম আমার আসে না। তুমি যদি বলো, সমস্ত রাত এইভাবে বসে কথা বলে কাটিয়ে দিতে পারি। আমি সুযোগ পেয়ে বলে উঠি, তবে আরেকটু বসুন না। না, আজ থাক। তোমার সঙ্গে আলাপ টালাপ হলো, ভবিষ্যতে আবার কথা হবে। কিন্তু মনে থাকে যেন আপনার জীবনের গল্প, অর্থাৎ জীবনের ঘটনা, এই তো। কাকা হেসে ওঠেন। আচ্ছা, বলবো তোমায় আমার জীবনের বিশেষ বিশেষ ঘটনা, অবশ্য যদি তুমি বিশ্বাস করো। বিশ্বাস করব না? অবাক হয়ে তাকাই আমি। কাকা বলেন, তা অনেক সময় সত্যি ঘটনাও তো অবিশ্বাস্য হয়। শুনলে লোকে ভাবে লোকটা গুল মারছে। উনি যাবার উদ্যোগ করলেন, আর আমি হঠাৎ ফট করে বলে বসলাম, আচ্ছা আপনি ব্রিজলালের গাড়িতে চললেন না কেন? বেচারা কত উৎসাহ করে। কেন বললাম জানি না, এত অল্প পরিচয়, এত দুঃসাহস। তবে থেমে গেলাম, মানে থেমে যেতে হলো। কাকা চোখের সেই পুরু কাচের চশমাটা চোখ থেকে খুলে রুমাল দিয়ে ঘষে ঘষে মুছলেন, আবার নাকে বসালেন। তারপর বললেন, ব্রিজলালের দিকে আর মুখ তুলে তাকাতে পারবো না আমি। কিন্তু ব্যাপার কি জানো? ইয়ে, মোহন, সরি, হ্যাঁ মোহন। ব্যাপারটা হচ্ছে, কর্মটা চিরদিনই কর্তার ইচ্ছে হয়। তবে সেই কর্তাটা যে কে কখন হয়ে ওঠে বলা শক্ত। কখনো মাথাটা কর্তা হয়, কখনো পাটা। ব্রিজলালের গাড়ি আমায় উল্টে ফেলে দিয়ে মাথাটা ছাতু করে দেবে এই আতঙ্কে কর্তামহল থেকে এমন জোরে প্রতিবাদ উঠল যে গাড়িটা চড়ার হয়ে উঠল না। তাছাড়া ব্রিজলালের গাড়ি আর ব্রিজলালের সাজসজ্জা দেখে এত হাসি উঠল যে ওকে হাত নেড়ে ইশারা করে চলে যেতে বলা ছাড়ার উপায় রইল না। কাকা চুপ করে গেলেন। একটা ভারী নিঃশ্বাসে ঘরের বাতাসটা যেন থমথমিয়ে উঠল। নিরুপায়তার নিঃশ্বাস। সকাল থেকে ব্রিজলালের গাড়ি খালি ফিরে এলো কেন, এই প্রশ্নে ব্যাকুল হচ্ছিলাম। প্রশ্নটার উত্তর পেলাম। তখন ব্রিজলালের জন্য মন কেমন করছিল, এখন মন কেমন করতে লাগলো কাকার জন্য। মনে হলো, আহা বেচারি, অথচ কাকা আমার কাছে কত উঁচু আকাশের তারা। সকলের মধ্যেই কোথাও কোনোখানে কিছু দুঃখ দৈন্য আছে, হঠাৎ হঠাৎ ধরা পড়ে যায়। আর এই জন্যেই মানুষ সহজে অপরের কাছে মনের দরজা খুলতে চায় না। কিন্তু এক একটা অসতর্ক মুহূর্ত আসে যখন ভুলে দরজাটা খুলে ফেলে বেরিয়ে আসে মানুষ। সেই খোলা দরজাটা দিয়ে ভিতরে দৃশ্যটা দেখতে পাওয়া যায়। পটল এসে ঢুকলো। কাকাকে দেখে ভয়ে ভয়ে দেওয়ালে সেঁটে দাঁড়ালো। কাকা যদি ওকে লক্ষ্যও করলেন না, আমায় বললেন, আমার তো হার্ট ট্রাবল, বেশি বেড়ানো টেড়ানো নিষেধ। তোমার ঘরটাই আমার বেড়াবার জায়গা হবে, কি বলো? দস্তিদার বাড়ির ইতিহাসের গোড়ার দিকের অনেক মাল মশলা আমার কাছে আছে। ভেবেছিলাম সবকিছু ভুলে গেছি। এখানে এসে হঠাৎ মনে হচ্ছে কিছুই বোধহয় ভুলিনি। এ কি? এ কে? এ কখন ঘরে এলো? পটলকে দেখে কাকা কেন এমন চমকে উঠলেন কে জানে।
যেন উত্তেজিত। আমি তাড়াতাড়ি বললাম, ও ও পটল, আমাকে দেখাশোনা করে, মানে আমি তো স্রেফ মানুষের বার, শুইয়ে না দিলে শুতেও পারি না। ও বেচারাই। ওহ, তা ও অমন দেওয়ালে সেঁটে দাঁড়িয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে ওকে ক্রুসিফাই করা হয়েছে। কি, তাই মনে হচ্ছে না? কি যেন তোমার নাম? মোহন না? বলো তো। আস্তে আস্তে যে নেশার প্রভাব ওকে ঝিমিয়ে দিচ্ছে তা বুঝতে পারছি, তবু বলি, ওটা ভীষণ ভীতু, আপনাকে দেখে ভয় পেয়েছে। ভয় পেয়েছে? ভয়ের কি আছে? কিরে খোকা, তোর নাম কি? পটল অস্ফুটে বলে। পটল। পটল? কাকা হঠাৎ হো হো করে হেসে ওঠেন। পটল, আলু, উচ্ছে, বেগুন, এই সব নাম আমাদের দেশের। কি অদ্ভুত! মানুষ যেন খাবার জিনিস। পটলের মা বলবে পটল কেটে ভেজে খাই, কি তাজ্জব! একটু এলোমেলো পায়েই চলে গেলেন। কাকা চলে গেলে পটল নিজের বিছানাটি বিছিয়ে আমার ঘাড়ের নিচে বালিশ টালিশ নামিয়ে দিতে দিতে নির্লিপ্ত গলায় বলে, পুরো মদ খেয়েছে। এই পটল! আমি ধমকে উঠি। উনি আমার গুরুজন, তা জানিস? জানি, জানবো না কেন? পটল চাপা গলায় জোরের সঙ্গে বলে, তা বলে মদ খেলে মদ খেয়েছে বলবো না? আজ আর জ্যাঠামশাই এলেন না। রোজ অবশ্য আসেন না, তবে প্রায়ই আসেন। নাকি আজও এসেছিলেন। দরজার বাইরে থেকে ফিরে গেছেন কাকাকে দেখে। ওদের দুই ভাইয়ের সম্পর্কটা কিরকম হবে? জ্যাঠামশাই অবশ্যই স্নেহের থালা হাতে নিয়ে বসে আছেন ছোট ভাইয়ের জন্যে, উজাড় করে ঢেলে দেবেন বলে এগিয়ে আসবেন। কিন্তু কাকা, উনি কি সেইভাবে ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে এগিয়ে আসবেন? জ্যাঠামশাই এলেন সকালে, যখন জগদীশ আমাকে প্রাতরাশ খাইয়ে চলে গেছে তখন। নির্মল প্রসন্ন মুখ, উদার দরাজ গলা। কি, কাকার সঙ্গে আলাপ টালাপ হলো? হেসে সন্তোষের গলায় বললাম, হলো, খুব ভালো লাগলো। উনি আপনার মতোই ভালো। বলেই লজ্জা করল। এভাবে কখনো জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলিনি। নিজের লোকেদের কি আবার মুখে স্পষ্ট করে বলতে হয় তুমি খুব ভালো? তবু বলা হয়ে গেল। জ্যাঠামশাই হেসে উঠলেন, বললেন, আমার সম্পর্কে তো তোর দিব্যি উচ্চ ধারণা রে। বেশ বেশ। তারপরে হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন, ও আমার থেকে অনেক ভালো রে, আমাদের মধ্যে সব থেকে ভালো। ওকে সবাই বুঝতে পারেনি, এই যা। যাক, এখন বল আছিস কেমন? ভালোই, আরো ভালো থাকবি। জ্যাঠামশাই আশ্বাসের গলায় বলেন, এরপর ভাই বোনেদের সঙ্গে ভাব হবে। আমি আর এর কি উত্তর দেব? ভাব হওয়াটা যে আমার হাতে নয় তা তো আর বলা যায় না মুখের ওপর। জ্যাঠামশাই কি আমায় সাবধান করে দিতে এসেছেন? নইলে একটু ইতস্তত করে এ কথা বলবেন কেন? ওরা সব বরাবর অন্যভাবে মানুষ হয়েছে, তাই হয়তো একটু অন্য ধরনের হতে পারে, সেটা বুঝে নিবি কেমন? আমি আস্তে ঘাড় হেলালাম। তা জানি, তুই ঠিক ম্যানেজ করে নিবি। গন্ডগোল তোর মাসি পিসিকে নিয়ে, কি বলিস? ও দুটোর আর কোনোদিনই নাবালকত্ব ঘুচল না। আমি একটু সাহসে ভর করেই বলে বসলাম, আচ্ছা জ্যাঠামশাই, কাকারা কি বরাবর তিনতলাতেই খাওয়া দাওয়া করবেন? জ্যাঠামশাই অবশ্যই এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না, তাই একটু চমকে উঠে বললেন, এটা আবার কে এরই মধ্যে তোর মাথায় ঢুকিয়ে দিয়ে গেল? যেই দিক, আপনি বলুন না। আমি কি করে বলবো রে, ওদের যা ইচ্ছে হবে। বাহ, আপনি বড়, আপনি তো বলতে পারেন, বাড়ির সকলে একসঙ্গে খাওয়াই ভালো। জ্যাঠামশাই যেন কৌতুকের গলায় বলেন, তাই কি বলতে পারা যায় রে, যদি ওরা না শোনে? আপনি বললে নিশ্চয় শুনবেন। আরে বুদ্ধু, সেই জন্যই তো বলবো না। তবে বরাবরের কথা কি বলা যায় কিছু? এমনও হতে পারে ওরা কোনোদিন স্বেচ্ছায় ভালোবেসে নিজে থেকেই নেমে আসবে, সকলের সঙ্গে এক টেবিলে খেতে চাইবে। জ্যাঠামশাই গলার শব্দে কি একটা জিনিস আছে, কথা থেমে গেলেও যেন শব্দের রেশটা গম গম করতে থাকে। জ্যাঠামশাই চলে যাওয়ার পরও অনেকক্ষণ সেটা রইল। যথাসময়ে পটল আমায় ঠিকঠাক করিয়ে দিয়ে চেয়ার ঠেলে পুবের বারান্দায় নিয়ে গিয়ে বসিয়ে দিল।
মেঘলা বা কুয়াশার দিন টিনে এখানটা খুব ভালো লাগে, অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। রোদের দিনে তাড়াতাড়ি সরে আসতে হয়, পূবের রোদ একটুতেই চড়া। তবু প্রথমটা এখানেই বসি। এখান থেকে গৃহদেবতার মন্দিরের দরজাটি দেখা যায়। পুরুত মশাই আসেন, মঙ্গল আরতি করেন, কাসুর ঘণ্টার আওয়াজে বুঝতে পারি সেটি। তারপর একে একে পাড়ার অনেকে এসে এসে প্রণাম করে যায়। অনিলা পিসি, নিত্য ঠাকুমা, বিনোদ বাবু, কায়েত জ্যাঠা এরা আসেন সাজি ভর্তি ফুল নিয়ে। গাছের ফুল নিত্য যোগান দিয়ে যান এ বাড়ির ঠাকুরকে। কোনো একটি পরিবারের গৃহদেবতা কেমন করে কখন যে সমগ্র পাড়াটিরই অন্তর্দেবতা হয়ে ওঠেন। এখানে অনেক মানত পুজো পড়ে। একটু বেড়ায় রজনী ঠাকুরদাও বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর বাড়িতে যান হাঁপাতে হাঁপাতে, চেঁচাতে চেঁচাতে, ঠাকুরকে ডাকতে ডাকতে। ডাকাও ঠিক নয়, অভিযোগ করতে করতে। ঠাকুর, আজও সূর্যির মুখ দেখালে, কবে তুমি হতভাগাকে নেবে? প্রত্যেক দিন তো রাতে শোয়ার সময় বলে শুই, কাল যেন আর সূর্যি ঠাকুরের সঙ্গে দেখা না হয়। ওই শোনো না তো, তুমিও কি আমার মতন বয়স হয়ে কানে খাটো হয়ে গেছো? রজনী ঠাকুরদার এই প্রার্থনা শুনে দুঃখও হয়, হাসিও পায়। ডাক্তারবাবুর গল্পের মধ্যে শুনেছি রজনী ঠাকুরদার নাকি মৃত্যু ভয়টা দারুণ। একটু অসুখ করলেই কাতর হয়ে প্রশ্ন করেন, কি ডাক্তার, মরে টরে যাব না তো? ডাক্তারবাবু এ বাড়ির বাঁধা ডাক্তার, মাসিক ভাতার বন্দোবস্ত, কাজেই প্রায় প্রতিদিনই একবার করে এ বাড়িতে ঢু মেরে যান। প্রধানত জেঠিমার ঘরে, তারপর আমার ঘরে, এবং তারপর যার সম্পর্কেই কোনো ডাক আসে তাকে একবার দেখে যান। তেমন অসুখ তো কারোরই নেই, তাই গল্পটাই হয় বেশি। ডাক্তারবাবুর কথাবার্তাও বেশ সরস। জেঠিমা বলেন, ডাক্তারের কথা জোরেই এতদিন ইহ পৃথিবীতে টিকে আছি। তা সত্যিও, আমিও তো উন্মুখ হয়ে থাকি ডাক্তারবাবু কখন আসবেন বলে। তিনি বলেন, রজনীবাবুকে যদি খেপিয়ে বলি, তা অনেকদিন তো পৃথিবীতে এসেছে, আর তার উপর এত মায়া কেন? রজনীবাবু স্রেফ কেঁদেই ফেলেন, বলেন, অনেকদিন এসেছি বলেই তো মায়া আরো বেশি ডাক্তার। মায়ার শেকড় গেড়ে গেছে, এই পৃথিবীটাই অভ্যেসের জায়গা হয়ে গেছে, আর কোথাও যাবার কথা ভাবলে ভয় করে। অথচ সকালবেলা চেঁচিয়ে চেঁচিয়ে ঠাকুরকে সাপসাপান্ত করা চাই ওর নিচ্ছ না কেন, নিচ্ছ না কেন বলে। আমি যেন দর্শকের আসনে বসে স্টেজের নাটক দেখি। রজনী ঠাকুরদার ব্যাপার মিটে যাওয়ার পর উঠি উঠি করছি, কানের পাশে রোদ এসে লাগছে, কিন্তু পটল কই? পটল তো এখানেই বসে থাকে। বসে থাকে বলেই চেঁচিয়ে ডাকার অভ্যাস আদৌ নেই আমার। ডাকতে গেলাম, ডাকতে পারলাম না। গাড়িটার সঙ্গে একটা ছোট মাথা বাঁকা লাঠি মতো আছে, সেটাকে মাটিতে ঠেকিয়ে নিজে নিজে একটু একটু এগোনো যায়। সেই চেষ্টাই করছি, দেখি কাকার ছোট মেয়ে লালি এসে হাজির। এমা, আপনি আমার রোদে বসে আছেন কেন? লালির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, আর যেন একটু লজ্জাই পেলাম। এত বড় মেয়েকে শাড়ি ভিন্ন অন্য কিছু পরতে দেখার অভ্যাস নেই তো। কি যে একটা অদ্ভুত ঢোল্লা মতো জামা গায়ে দিয়েছে লালি, না ফ্রক না পাঞ্জাবি, বিচ্ছিরি। আর তার গায়ে কি বড় বড় ছকরা বকরা ছাপ। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, আমাকে আপনি বলবার কি দরকার, আমি তো তোমাদের দাদা। আচ্ছা, না হয় তুমি বলা যাবে, একটু সময় লাগবে বলে লালি ফট করে আমার চেয়ারটা ঠেলে রোদ থেকে সরিয়ে এনে বলে উঠল, কিরকম সব চাকর বাকর আপনাদের, এভাবে বসিয়ে রেখে চলে গেছে দায়িত্ব শূন্য হয়ে। কথাটা কানে খট করে লাগলো। চাকর বাকর কথাটা আমরা কখনো ব্যবহার করি না, সাধারণত বলা হয় লোকজন। তাছাড়া বেচারা পটল এত অনলস সাধক হয়েও কিনা আজই অসতর্ক হয়ে নিন্দে কিনল। বললাম, না না, ছেলেটা খুব ভালো, সব সময় হাজির থাকে। সে তো দেখতেই পাচ্ছি। মুচকি হাসলো লালি। তারপর লালি আমায় ঠেলে ঠেলে ঘরে এনে তুলল। খুব লজ্জা করলো, বিশেষ করে ওর পোশাকের জন্যেও। তাকাতে পারছিলাম না যেন। তাছাড়া প্রথম দিনেই পটলের এই পরাজয়ের লজ্জাটা।
আমি ঘরে এসে বসার পর পটল এলো হাঁপাতে হাঁপাতে। কোনো কাজে কোথাও গিয়েছিল বোধহয়। আমাকে ঘরে দেখে সব জিভটা বার করে পটল রুদ্ধশ্বাসে বলল, কে আনলো? আমি ইশারায় দেখিয়ে দিলাম। আমি গেছিলাম সেই হাজারি ছুতরের ওখানে। বড়বাবু বলল এই বেলা না গেলে ধরা যাবে না হাজারিকে। ওর কথা শেষ হওয়ার আগেই লালি ব্যাঙ্গের গলায় বলে উঠল, বাবা, এইটুকু ছেলে, ও তো পাকা চাকরদের মতো ছুতো দেখাতে দিব্যি ওস্তাদ হয়েছে দেখছি। যে মানুষটা নিজে নড়বার ক্ষমতা নেই, তাকে রোদে ফেলে রেখে চলে যেতে লজ্জা করলো না তোমার? আমি আর পটল দুজনেই কাঠ হয়ে গেলাম, ঠিক যেমন গতকাল সাবি পিসি আর অতসী মাসির ব্যাপারে হয়ে গিয়েছিলাম। সব শ্রেণীর মেয়েরাই কি ছোবল মারে, আর সব বয়সের মেয়েরাই পারে সেটা? তাছাড়া আমার অক্ষমতাকে কেউ কোনোদিন এমন নিরাবরণ ভাবে উল্লেখ করে না, বামুন্দিও না। লালি অবশ্যই আমার প্রতি মমতার বশেই বলেছে, তবু রুক্ষ কথা রুক্ষই লাগে। অবস্থাটাকে মোলায়েম করতে আমি বলে উঠলাম, বেচারা কোনোদিনই এরকম করে না, আজই দৈব দুর্বিপাকে ওর অদৃষ্টে নিন্দে জুটল। লালি আমার ঘরে সোফাটায় বসে পড়ে তেমনি মুচকি হেসে বলল, আপনারা কি মহৎ! আমি হেসে বললাম, অক্ষমদের মহৎ হওয়া ছাড়া গতি কি? তারপর প্রসঙ্গের বদল করতে বললাম, দাদা দিদি কই? কে জানে, সাত সকালে উঠে কোথায় বেড়াতে চলে গেছে। আমি বাবা বেলা না হলে বিছানা ছাড়ি না। তাই বুঝি? তাহলে পরীক্ষার পড়াটরা তৈরি করো কখন? পরীক্ষার পড়া? লালি ঠোঁট উল্টালো। ওর জন্য আবার খেটে খুঁটে তৈরি করতে হয় নাকি? বাহ, তা হয় না, বোকাদের হয়, বুদ্ধিমানদের হয় না। বলে লালি ফট করে উঠে পড়ে আমার দেওয়াল জোড়া বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে বলে উঠল, এসব বই কার? আমি হেসে ফেলি। ঘরটা যখন আমার, তখন ধরে নিতে হয় আমারই। পড়েছেন সব? পড়া ছাড়া আর তো কিছুই পারি না, তাই ওটাই যতটা পারি করি। সব কেনা? ওর চপলতা আর ফটফট করে কথা বলার ভারী হাসি পাচ্ছিল, তাই ঘুরিয়ে বললাম, না, সবই উপহারে পাওয়া। উপহারে? লালি অবিশ্বাসের চোখে তাকালো। এই দেশে আবার এইসব ভালো ভালো বই উপহার দেওয়ার মতো লোক আছে নাকি? না থাকলে আর পেলাম কি করে? লালি আমার খোলার এক থেকে একটা বই টেনে নিয়ে পাতা উল্টে উল্টে বলল, যত সব বাজে কথা, কই কোথাও তো নাম টাম দেখছি না। সে কি, নাম দেখছো না? শ্রীমান অদিতিমোহন দস্তিদার। সে তো দেখছি, শুধু আপনার নাম, যে উপহার দিয়েছে তার নাম কই? সাইন? ওই হাতের লেখাটাই ধরো তার নামের স্বাক্ষর। হাতের লেখা তো আর সবাই সবাই চিনে রাখে না। লালি বলে ওঠে, আমি যদি বলি নিজের বইতে নিজের নাম লিখে রেখেছেন? আমি হেসে ফেলি, বলি, নিজের নামে শ্রীমান বলে লিখে রাখবো? বুঝলাম লালি নিজের ভুলটা বুঝতে পেরেছে, তবু হারল না, ঠোঁট উল্টে বলল, তাতে কি, লিখলেই হলো, একটা নতুনত্ব হলো। তাহলে তাই। লালি ততক্ষণে আরো বই টেনে টেনে উল্টে দেখতে শুরু করেছে। সব বইতেই পরিষ্কার ছাদের অক্ষরে আমার নাম লেখা। এটা জ্যাঠামশাইয়ের একটা নেশার মতো। যে বই আসুক আর যত বই আসুক, জ্যাঠামশাই নিজের হাতে পরিপাটি করে আমার নাম লিখে দেন। লালি তিন চারখানা বই টেনে বার করে সোফা এনে বসে পড়ে বলে, হাতের লেখাটা কার জানতে পারে কি? স্বচ্ছন্দে, লেখাটা হচ্ছে শ্রীযুক্ত অভয়মোহন দস্তিদার মহাশয়। ওরে বাবা, এই যে একেবারে জমিদারের নায়েব গোমস্তার ভাষা। এইভাবেই আপনারা লোকের নাম বলেন নাকি? সব লোকের নয়। এইসব বই তাহলে আপনার ওই জ্যাঠামশাইয়ের দেওয়া? এবার গম্ভীর না হয়ে পারি না, বলি, শুধু আমার জ্যাঠামশাই নয় লালি, তোমারও জ্যাঠামশাই, আমাদের সকলেরই। উফ, আপনি প্রত্যেক বিষয় কি দারুণ রকমের সিরিয়াস! এরকম দেখলে এত হাসি পায় আমার। লালি আবার উঠে আর এক পাক প্রায় নেচে নিয়ে বলে, আপনি যখন বড়দের সঙ্গে কথা বলেন, করজোরে বলেন না তো? এ প্রসঙ্গ থাক লালি, তুমি বরং তোমাদের কলকাতার কথা বলো। কলকাতার কথা মানে কোন কথা? যে কোনো কথা, উভয় কিছু বলা যায় না। তাহলে বলো এখানটা কেমন লাগছে? তাও
তাও একদিনের দেখায় বলা যায় না। তবে আর কি করা, সকালবেলা কি খেয়েছো সেটাই বলো শুনি। মা, এইটা একটা জিজ্ঞেস করার মতো কথা হলো? কেনই বা নয়, জগদীশ তোমাদের যত্ন টত্ন করছে কিনা শুনতে হবে তো। কেন, আপনি জগদীশের মনিব নাকি? লালির মুখটা অকারণে বিচ্ছিরি রকমের উদ্ধত দেখালো। আর আমরা আপনার অতিথি? এতক্ষণ ওর চাঞ্চল্য আর ছটফটানি দেখে হাসি পাচ্ছিল, এখন অবাক হয়ে যেন স্তব্ধ হয়ে গেলাম। এই কথাগুলো ওর ওই খুকিপনার সঙ্গে একেবারে সামঞ্জস্য রহিত। আমি চুপ করে জানলার বাইরে তাকিয়ে থাকলাম। লালি একটু চুপ করে গেল, তারপর বোধহয় জোর করেই দ্বিধা কাটিয়ে বলে উঠল, কি কি হলো, রেগে গেলেন নাকি? না, কেন, বললাম আমি। লালি বলল, না বললেই তো হলো না, রেগে যাওয়াটা আমি খুব বুঝতে পারি। বুঝতে যখন পারো তখন আর জিজ্ঞেস করছো কেন? ভেরিফাই করে নিচ্ছি, আপনাদের যত্নের বহরে হাঁপ ধরে যায় বুঝলেন। একদিনেই হাঁপিয়ে উঠেছি। ওই জগদীশ না ফগদীশ কে যেন সকালে এত খাবার নিয়ে গিয়ে হাজির হয়েছিল, দেখে রাগ এসে যায়। খাবার দেখলে রাগ এসে যায় তোমার? লালি উঠে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো ফটো টটোগুলো দেখতে দেখতে বলল, হয়ই তো, এইভাবে খেয়ে খেয়েই ফতুর হয়েছেন কর্তারা। ওই রেটেই আপনারা সবাই খান বোধ হয়। আশ্চর্য, কি বাচাল রে বাবা। ভাবলাম এই বাচাল আর অভব্য মেয়েটার কথার আর উত্তর দেব না, তবু দিয়েও ফেললাম। রেটটা যে কি তা তো দেখিনি, কি করে বলবো, বললে বুঝতে পারি। রাম বলো, কে লিস্ট মুখস্থ রেখেছে, তাকাতেই ইচ্ছে করেনি। সকালবেলা আমি স্রেফ এক পেয়ালা চা খাই। ও আবার এসে সোফায় বসলো। বুঝতে পারছি না সত্যিই বাচাল না নেহাত ছেলে মানুষ। কথাগুলোর মানে না বুঝে বলছে না তো, তাই বা কি করে বলা যায়। একটা MA ক্লাসের ছাত্রী। আমার আর এরকম বাজে বাজে কথা কইতে ইচ্ছে করছিল না, কিন্তু চুপ করে গেলেই তো এক্ষুনি বলবে রেগে গেলেন না তো। তাই বললাম, ওটা ঠিক নয়, খালি পেটে চা খাওয়া খুব খারাপ জানি। তাচ্ছিলের একটা চরম অভিব্যক্তি মুখে ফুটিয়ে লালি বলল, ওসব কথা শুনে শুনে কান ক্ষয়ে গেছে। এই আমি তো তাই চালিয়ে চলেছি, কি হচ্ছে? সেজন্যই তুমি এত রোগা। হাতির মতো মোটা হওয়া বুঝি ভালো? হাতি আর কাঠির মাঝখানে দু একটা স্টেজ আছে, আমার দরকার নেই। বলে লালি আবার উঠে সামনের দেওয়ালে আমার মার ছবির নিচে গিয়ে দাঁড়ালো। এটা কার ছবি? মেয়েটা কি বেসহবত, কথা তো নয় যেন ঢিল পাটকেল। এ ধরনের প্রশ্ন যে একটু সমীহের সঙ্গে করতে হয় তাও জানে না। কাকার শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করা যায় না। হঠাৎ কাকার গত রাতের কথাটা মনে পড়ে গেল। কেউ কাউকে কিছুই করে তুলতে পারে না, যে যা হবার ঠিক সেই রকমই হয়। কই বললে না আপনার মার বুঝি? আসতে বললাম, হ্যাঁ। খুব সুন্দরী ছিলেন তো, তাই আপনার চেহারাখানি এমন। অবশ্য না দাঁড়ালে পুরো ফিগারটা বোঝা যায় না। কতদিন আপনার এরকম অসুখ করেছে? হঠাৎ ভারী রাগ হলো। মার সম্বন্ধে সুন্দরী শব্দটা কটু লেগেছে, আমার অসুখ সম্বন্ধে প্রশ্নটাও। বললাম, মনে নেই। আপনার উচিত মতো চিকিৎসা হয়নি, বলে লালি হঠাৎ ঘর থেকে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, এই দাদা, কোথায় গিয়েছিলি রে সকালবেলা? দিদিটা কই? তার মানে সন্দীপ ফিরেছে, দেখতে পেয়েছে লালি। সন্দীপ কি উত্তর দিল শুনতে পেলাম না। কিছুক্ষণ পরেই সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। সেই শব্দটায় ঘরের মধ্যে এসে থামল। লালি বলল, দিদি। আমি কি করে জানব? সন্দীপও তাচ্ছিল্যের ভঙ্গি করে লালির ধরনে। এটাই এদের মুদ্রাদোষ দেখছি। তোর সঙ্গে যায়নি? আমার সঙ্গে যেতে যাবে কেন? বলে সন্দীপও আলমারির সামনে দাঁড়িয়ে পড়ে বলে, এত সব বই তোমার নাকি? সন্দীপও যে আমায় আপনি বলল না, এতে বাঁচলাম। বললাম, হই আর কি। জ্যাঠামশাই নামক ব্যক্তিটি নাকি এই সমস্ত বই উপহার দিয়েছেন এনাকে। লালি বলে ওঠে, তুমি আমায় বর্দা বললেও পারো লালি। বললাম একটু জোর দিয়ে, অবশ্য যদি আপন লোক বলে স্বীকার করো। লালি যেন একটু চমকালো, তারপর বলে উঠল, ও বাবা,
আপনি যে দেখছি বেজায় অভিমানী। বেশ, বর্দা বর্দা। সন্দীপ ঘরটার চারিদিকে চোখ বুলিয়ে দেখতে দেখতে বলে, এ ঘরের এই মধ্যযুগীয় টার্নিচারের সঙ্গে বইয়ের কালেকশন আর আলমারিগুলো একেবারে বেমানা। তোমার বুঝি খুব পড়ার শখ? তাছাড়া আর কোনো শখ পূরণ হবার উপায় যখন নেই। জ্যাঠামশাই ভদ্রলোকটি বেশ বুদ্ধিমান বলেই মনে হচ্ছে, তবে এই খরচগুলো তোমার চিকিৎসায় খরচ করলে অনেক বেশি মানবিকতা প্রকাশ পেত। কি আশ্চর্য, এদের ভাই বোনের দুজনের কণ্ঠেই একই অভিযোগের সুর। যেন উচিত মতো চিকিৎসা হয়নি আমার, যেন সেটা হলে আমি অনায়াসেই ফুটবল খেলে বেড়াতাম অথবা হাই জাম্পে ফার্স্ট হতাম। এই অভিযোগের মধ্যে জ্যাঠামশাইয়ের প্রতি দোষারোপের চেষ্টা স্পষ্ট। বিরক্তি এলো। জ্যাঠামশাই সম্পর্কে এরকম ধারণা যে কারোর হতে পারে এমন ধারণাই ছিল না। বেশ জোর গলাতেই বলি, তোমরা হঠাৎ এমন কথা ভাবছো কেন যে আমার চিকিৎসা হয়নি? হয়নি বলেই ভাবছি। মাত্র কয়েক ঘন্টা দেখেই বুঝে ফেলছো কি করে? বুদ্ধি থাকলে এক নজরেই বোঝা যায়। যদি জ্যাঠামশাই নিজের ছেলে এরকম হতো, এভাবেই পচা জায়গায় ফেলে রাখতে পারতেন। তেমন হলে শুধু কলকাতায় নিয়ে গিয়ে কেন, হয়তো চিকিৎসার জন্য বাইরেও পাঠাতেন। বুঝলাম এই বাইরেটা ভারতবর্ষের বাইরে। কি অদ্ভুত ভাবনা এদের। নিজের ছেলে হলেই সবাই রোগ সারাতে দেশের বাইরে পাঠাচ্ছে, আর পাঠালেই সারছে। বললাম সে কথা। লালি বলল, যাদের পয়সা নেই তাদের কথা আলাদা, পয়সা যখন প্রচুর রয়েছে। দেখতে পাচ্ছি এই আরো একটা ভুল ধারণা এদের বিভ্রান্ত করছে। বলতে যাচ্ছিলাম এটা তোমাদের ভুল ধারণা, তার আগেই লালি আবার বলে উঠল, আপনি এ বিষয়ে জোর করতে পারতেন দস্তিদারদের বিষয় সম্পত্তিতে আপনারও সমান শেয়ার আছে। তা আপনি যা লেদারু আর জ্যাঠামশায়ের যা অন্ধ ভক্ত, আপনার দ্বারা ওসব হবে না, এভাবেই পড়ে পড়ে পুছতে হবে। রাগ চেপে বললাম, তা এবার তো তোমরা এসেছো, তোমরাই না হয় আমার সদ্গতির ভার নাও। লালি মুখটা বাঁকালো। বারবার মনে হচ্ছে লালির মুখটা এমন সুন্দর, অথচ কথাগুলো কি কুৎসিত। আর মজা এই, ও জানেই না এই কথাগুলোর মুখে কত বেমানান লাগছে। ও ভাবছে ও খুব বুদ্ধিমানের মতো ধারালো কথা বলছে। লালি আমার কথার উত্তরে বলল, আমরা আমরা কি ভার নেব? আমরা বলে নিজের জায়গাতেই অস্থির। সেই স্কুলে পড়ার সময় থেকে ইচ্ছে পোষণ করছি হায়ার স্টাডির জন্য বাইরে যাব, তাই হবে কিনা সন্দেহ। তবেই দেখো, আমি বলি, সব সুবিধে থাকতেও অনেক কিছুই হয়ে ওঠে না। আর আপনার অসুবিধেটা কি? অসুবিধেটা তো টাকার। আপনার তো। আমি হেসেই ফেলি। আমার বলে কিছু আছে এমন কোনো ধারণা আমার নেই। তবে এবারই কথা যদি বলো প্রচুর টাকা আছে, এ কথা নেহাতি ভুল। একদা হয়তো ছিল দাদু টাদুর আমলে। এখন হঠাৎ সন্দীপ নিজের হাতের তেলোয় নিজে একটা ঘুষি মেরে প্রায় চিৎকার করে বলে ওঠে, আগে ছিল এখন নেই, এ কথা বিশ্বাস করবে কে? এখনো চাল টাল তো স্রেফ মধ্যযুগীয় জমিদারদের মতোই। দেখছি তো বাড়িতে সংসারে মেম্বারের থেকে ঝি চাকরদের সংখ্যা বেশি। কাল থেকে যখনই দেখছি নতুন নতুন মুখ। এতগুলো ঝি চাকর থাকার কোনো মানে আছে? বাড়িতে মেম্বার তো মাত্র 3 জন। 3 জন? মেম্বার মাত্র 3 জন? হঠাৎ যেন কেমন একটা শূন্যতায় আছাড় খাই। এত কম জন আমরা? সে কি, বাড়িটা তো ভরাট ভর্তি। আমার মুখ দিয়ে ওই বিস্ময়টাই শব্দ হয়ে বেরিয়ে আসে। মাত্র 3 জন? তাছাড়া তোমার এই জ্যাঠামশাই, জেঠিমার, তুমি, আর কে? এই 3 জনের জন্য 13টা লোক? আমি যেন আরো বিস্ময় সমুদ্রে পড়ে যাই। এরা এই ঘন্টা কয়েক সময়ের মধ্যে এত খবর জানলো কি করে? অথচ আমি কোনোদিন টের পাইনি এই সংসারে কজনের জন্য কটা লোক। কাজের জন্য লোক তাই জানি, লোকের জন্য লোক কই ভাবিনি তো। তবু ওদের যে হিসেবে ভুল রয়েছে সেটাই দেখিয়ে দিই। বলি, শুধু 3 জন বলছো কেন? অতসী মাসি রয়েছেন, সাবি পিসি রয়েছেন, রজনী ঠাকুরদা রয়েছেন। আমার কথা শেষ হয়। সন্দীপ চেঁচিয়ে হেসে ওঠে, ওহ, তাই তো, হিসেবে তো ভীষণ ভুল হয়ে গেছে দেখছি। এরাও যে বাড়ির মেম্বার তা বুঝতে পারেনি। নিচের তলায় আগলি বুড়োটাই বোধহয় রজনী ঠাকুরদা। তা তিনি আমাদের কিরকম ঠাকুরদা হন? আমি হঠাৎ কেমন দিশেহারা হয়ে যাই।
সত্যি বলতে এর উত্তর তো জানি না। তার কারণ এই প্রশ্নটাই কোনোদিন মাথায় আসেনি। রজনী ঠাকুরদা এই জানি, রগচটা বৃদ্ধ, সবকিছু নেই অভিযোগ ওর, এই দেখে আসছি বরাবর। উনি চেঁচামেচি করলেই জ্যাঠামশাই গিয়ে একটু তোয়াজি কথা কন, চাকর টাকরকে খানিকটা বকুনি দেন বা দেবার ভান করেন, ভালো ব্যবস্থার আশ্বাস দেন। রজনী ঠাকুরদা শান্ত হন তখনকার মতো। ব্যাস, রজনী ঠাকুরদা আমাদের কিরকম ঠাকুরদা এটা কে ভাবতে গিয়েছে। অতএব একটু চুপ করে থেকে মাথা নেড়ে বলি, তা ঠিক জানি না, মানে থাক দাদা, আর মানে বোঝাতে হবে না। সন্দীপ আমায় দাদা বলে সম্বোধন করলো বটে, কিন্তু সেটা ব্যঙ্গের ভঙ্গিতে। টাইট ট্রাউজার পরা টিপটপ শরীরটাকে খট করে এমুখো করে বলে উঠল, তোর মানেটা আমার একবার দেখেই বোঝা হয়ে গেছে। তা আরো যে দুজন মেম্বারের নাম করলে, কি পিসি আর কি মাসি, ওদের সম্পর্কের ঘনিষ্ঠতা কি? আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এরা সবকিছু জেনেই এসেছে, তবু মুখোমুখি জিজ্ঞেস করে অপদস্থ করতে চাইছে আমায়। কিন্তু কেউ কথা বললে তো আর উত্তর না দিয়ে থাকা যায় না। তাই তাড়াতাড়ি বলি, অতসী মাসি জেঠিমার কিরকম যেন মামাতো বোন, আর সাবি পিসির কাছে এসে হোঁচট খেতে হলো। উনিও যে আমাদের কিরকম পিসি অর্থাৎ জ্যাঠামশাইদের কিরকম বোন জানা নেই আমার। জ্ঞাতি, মামাতো, মাস্তুতো, পিস্তুতো, অথবা স্রেফ পাড়াতুতো। সন্দীপ আমার মুখ দেখেই বুঝে ফেলে তীক্ষ্ণ বিদ্রুপের হাসি হাসে। তার মানে সেটাও জানা নেই, তার মানে কর্তাদের অগাধ উদারতার উপর আছেন এরা। আহা, এমন রাজবাড়ির মতো বাড়ি, 1 ডজন ঝি চাকরের ওপর হুকুম খাটিয়ে আয়েশ করে থাকা, তাছাড়া খাওয়া দাওয়া তো রীতিমতো রাজকীয়, এ ছেড়ে কেউ যায়? আমার যে কি অদ্ভুত লাগছে। এমন সুন্দর সকালটা, সামনে জানলার বাইরে গাছের ডালগুলো বাতাসে দুলছে, আকাশে হালকা সাদা মেঘগুলো চলে চলে যাচ্ছে। জীবনে এই প্রথম নিজেদের বাড়িতে পূর্বপুরুষের ভিটে এসেছে এরা। কত ভালো লাগবার কথা, কত কৌতূহলী হবার কথা, তার বদলে কি? সারা বাড়িতে পিতামহ প্রপিতামহদের কত স্মৃতি টিতি, দেয়ালে দেয়ালে তাদের বিরাট বিরাট অয়েল পেন্টিং, আর তাদের শিকারের সরঞ্জাম ঝোলানো ঝোলানো শিকার করা বাঘের মাথা সমেত ছাল, কুমিরের দাঁত, হাতির পা ইত্যাদি করে নানান সংগ্রহ। এইসব দেখে বেড়াও তা নয়, বাড়ির লোকগুলোর মধ্যে কে দরকারি লোক আর কে অদরকারি লোক, কে সত্যি দাবিতে আছে কে বিনা দাবিতে আছে, এসব ফালতু কথা নিয়ে মাথা ঘামানো কি আশ্চর্য। ভেবেছিলাম লালিকে বলবো, 3 তলার দালানের মাথায় আমাদের ঠাকুরমার যে বড় এনলার্জ ফটোটা টাঙানো রয়েছে, ঠিক তার নিচে যে প্রকাণ্ড দাঁড়ানো আরশিটা আছে, সেটা ঠাকুমার বিয়ের সময়কার। আর দোতলায় সিঁড়ির মুখের দেওয়ালে মেহগিনি কাঠের বড় ব্র্যাকেটটার ওপর যে রূপোর আতরদানি দুটো সাজানো আছে, শত মাজা ঘষাতেও যার ডিজাইনের রেখায় রেখায় কালের কালি সেটে বসে আছে, সে দুটো আমাদের বাবার ঠাকুরমার বিয়েতে পাওয়া উপহার। ওই নিয়ে সেকালের লোকেদের রুচি, পছন্দ, শৌখিনতার মান নিয়ে আলোচনা করা যাবে। ভোগ করাও যে একটা আর্ট, তাই নিয়ে গবেষণা করা যাবে। অর্থাৎ একা একা যা ভাবি টাবি সেগুলো প্রকাশ করার সুখ মিলবে, তা নয়। এ কি পরিস্থিতি! এই জন্যে কি গত রাত্রে কাকা অমন করে বলে উঠেছিলেন, কেউ কাউকে মানুষ করে না, কেউ কাউকে তৈরি করে না, যে যার নিজের মতো হয়ে গড়ে ওঠে। গম্ভীর হয়ে যায়, গম্ভীর না হয়ে পারি না। সন্দীপের বাহুল্য মাংস লেশশূন্য নিখুঁত কাটের মুখটার রেখায় রেখায় যে বিদ্বেষ আর অবজ্ঞার ছবি ফুটে উঠেছে, তার দিকে তাকিয়ে মনটা বড় গুটিয়ে যায়। আস্তে বলি, ঠিক মতো যাবার জায়গা থাকলে কেউ বিনা দাবিতে কোথাও পড়ে থাকে না সন্দীপ। যদিও একথা কোনোদিন ভেবে দেখিনি ওদের এখানে কিছু দাবি নেই। তুমি আর ভেবে দেখতে যাবে কেন? সন্দীপ ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলে, তুমি তো ঘুমন্তপুরীর রাজপুত্রের মতো নিশ্চিন্ততার নেশায় ঝিমিয়ে পড়ে আছো। তোমার এই জীবনটা কি একটা জীবন? অথচ এর থেকে উদ্ধার পাওয়া সম্ভব কিনা সে চিন্তাও নেই তোমার মধ্যে। তোমার দুদিকে দুটো চাকর রেখে দেওয়া হয়েছে আর 4টি বই কিনে দেওয়া হচ্ছে দেখে তুমি জ্যাঠামশায়ের বদান্যতায় মুগ্ধ হয়ে আছো। এই হচ্ছে আমাদের দেশের সমাজনীতি।
ক্ষমতাবানেরা অন্যকে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে রেখে তাকে করুণার মুষ্টি ভিক্ষে দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। বলতে পারো, আমাদের সেই পূর্বপুরুষদের কি অধিকার ছিল এত সঞ্চয় করবার, এত সম্পত্তি বাড়াবার, গরিবের রক্ত শোষণ করে করে সেই রক্তে প্রাসাদ বানাবার, 7 পুরুষ ধরে বসে খাওয়ার ব্যবস্থা করে রেখে যাওয়ার? আমি চমকে ওর মুখের দিকে তাকাই। আমি অবাক হয়ে যাই। ও এত উত্তেজিত হচ্ছে কেন ভেবে পাই না। সম্পত্তি বাড়ানোর চেষ্টাই তো মানুষের স্বভাব ধর্ম। চিরকাল চিরদিন পৃথিবীতে ওই কাণ্ডই তো চলে আসছে। ওইটাই তো জীবন সংগ্রাম, ওইটাই তো জগতের জীবন লীলা। এই তো এইমাত্র তোমার বোন আর তুমি বললে টাকা থাকাটাই হচ্ছে একমাত্র সুবিধে, টাকার বিনিময়ে সবকিছুই কেনা যায়। এমনকি একটা মেরুদণ্ডে ঘুম ধরে যাওয়া রোগীকেও তোমরা বোঝাচ্ছ প্রচুর টাকা খরচ করলে তুমি তোমার জীবন ফিরে পেতে পারো, ফিরে পেতে পারো মেরুদণ্ড। তবে তবে সেই আমাদের পূর্বপুরুষদের ওপর এত রাগ কেন? সম্পত্তি সম্পাদিত শক্তি, ওই দিয়েই তো পার্থিব সবকিছু কেনা যায়। যশ, মান, ক্ষমতা, প্রাধান্য, প্রতিপত্তি, নেতৃত্ব, আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, নিশ্চিন্ততা, স্বস্তি। কোনটা নয়? ইহ সংসারে এইগুলোই তো কাম্য মানুষের, আর এইগুলোর জন্যেই লড়ালড়ি। বিশ্বযুদ্ধে লোকে তো এর পিছনেই ছুটছে। যত দোষ শুধু আমাদের সেই মৃত পূর্বপুরুষদের। এসব কথা আমার মনের মধ্যে ভিড় করলেও আমি বলতে চাইলাম না। ওর ওই উত্তেজিত মুখকে আমার ভয় করছে। মনে হচ্ছে ও হয়তো এক কথায় অপমান করে বসতে পারে, এক কথায় খুন করে ফেলতে পারে। যদিও আমাদের দুজনের মধ্যে একই রক্ত প্রবাহিত, ওর বাবার আমার বাবা এক মায়ের গর্ভজাত, তবু ও আমার সম্পূর্ণ অচেনা। ওর শিক্ষা দীক্ষা, রুচি, পছন্দ, আদর্শ, মতবাদ কিছুই আমার জানা নেই। কাজেই বেশি কথা বলতে না যাওয়াই ভালো। তাই একটু হেসে বলি, তুমি কত লেখাপড়া শিখেছ, পৃথিবীর কত জানো শোনো, তোমার কথাটা সব বুঝবো আমার এমন সামর্থ্য আছে নাকি? জন্মাবধি দেখে আসছি এইভাবে চলছে, তাতেই অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া আমি তো একটা মিথ্যে মানুষ, আঙুলটা নাড়বারও ক্ষমতা নেই। সংসারের নিয়ম নড়াবার কথা ভাবতে যাব কোন সাহসে? অবশ্য সেটা ঠিক। সন্দীপ ঈষৎ করুণার গলায় বলে, তুমি আর কি করবে? তবে আমার হাতে যদি একদিনের জন্য এই সংসারে কর্তৃত্ব আসে, আমার প্রথম কাজ হবে ওই 1 ডজন ঝি চাকরদের বিদায় করা, আর ওই পিসি মাসি ঠাকুরদার দলকে পথ দেখতে বলা। চমকে উঠি, মনে মনে বলি, হে ঈশ্বর, সেই একদিনটা যেন সত্যিই এসে না যায়। বিদায় করা, কি রূঢ়, কি অসুন্দর কথা। একবার মনে হলো বলি, জ্যাঠামশাই বলেন, কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে আশ্রয় দেয় না। যার যেখানে আশ্রয়, যার যেখানে যখন অন্ন জল, সেটা বিধাতা নির্দিষ্ট। কিন্তু এদের সামনে কথাটা বলতে ইচ্ছে হলো না। মনে হলো এখানে উচ্চারিত হলে কথাটার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আরো কি বলতে যাচ্ছিল সন্দীপ, এ সময় জগদীশ এসে দরজায় দাঁড়ালো। জগদীশ কখনো ডাকে না, ওর ওই দাঁড়ানোটাই ডাকা। কোনো দরকার হলেই এইভাবে নিঃশব্দে এসে দাঁড়ায়। বুঝতে পারলাম এখনো এদের আসল প্রাতরাশের জন্য ডাকতে এসেছে, যেটা জেঠিমা জ্যাঠামশাইয়ের সঙ্গে হবে। এই সময়ই ওরা খান। কোনো কোনো দিন আমাকেও ওখানে নিয়ে যায়। জেঠিমা বলেন, তুই তো সেই কখন কি খেয়েছিস, খা না আর কিছু। আমি হয়তো কিছু খাই, হয়তো খাই না। জেঠিমা নিঃশ্বাস ফেলে বলেন, জন্মরুগ্ন হয়ে বিছানায় পড়ে থাকবার মতো একটা ছেলেও যদি থাকতো আমার। জ্যাঠামশাইয়ের রগের শিরাটা ফুলো দেখায়, মুখের রংটা লালচে। বলেন, তোমার প্রার্থনা পূরণ করতে মোহনী তো রয়েছে, ওর তো কোনো ওয়ারিশ নেই, মনে করো না তোমারই। জেঠিমা বলেন, তাই কি আর হয়? মিথ্যে দিয়ে কি মন ভোলে? কাচের মালা গলায় দিয়ে কি আমি হীরের মালা পরার সুখ পাবো? সেটা লোক দেখানো হতে পারে এই পর্যন্ত। তবে আর কি করা যাবে বলে জ্যাঠামশাই খাওয়ায় মন দেন। জ্যাঠামশাই বেশ খাইয়ে পুরুষ। ওর বাবা ঠাকুরদার মতো এক একটা আস্ত পাঁঠা অথবা একসঙ্গে 2 সের রাবড়ি, 5 সের রসগোল্লা খেতে না পারলেও ভালোই খান। 1 রেকাবি কাঁচাগোল্লা, বেশ খান কয়েক চপ কাটলেট, অথবা
না গুনেই মাছের খাস্তা, কচুরি, মাংসের সিঙাড়া, তার সঙ্গে গোকুল পিঠে, পাটিসাপটা, এসব শুনি এই সকালবেলার জলযোগে খান টান। আর মাঝে মাঝে হেসে হেসে বলেন, জগদীশ, আমি আগে মরবো না তুই আগে মরবি বল দেখি? তুই আগে মরলে সে জীবনটা না খেয়ে মর, আর আমি আগে মরলে ওপারে গিয়ে দাঁতে দড়ি দিয়ে বসে বসে তোর মরণ কামনা করব। কোনোটাই ভালো নয়, তাই ভাবছি একদিনে মরলেই সব দিকে রক্ষে হয়। তবে যাওয়ার সময় তোর ওই স্পেশাল মশলা টশলাগুলো নিয়ে যেতে ভুলিস নে। আবহাওয়াকে সুন্দর করে তোলবার আশ্চর্য একটি ক্ষমতা আছে জ্যাঠামশাইদের। ভাবলাম, গতকাল বিকেলের চায়ের আসরটা গুবলেট হয়ে গিয়েছিল। আজ তা হবে না, কারণ সকালে মাসি আর পিসি এই আসরে যোগ দেন না। ওদের এখন পুজো পাঠ বাকি থাকে। অতএব আজ এরা জ্যাঠামশাইকে স্পষ্ট পরিষ্কার দেখতে পাবে, বুঝতে পারবে, আর নির্ঘাতই ভালোবেসে ফেলবে। কিন্তু আর একটা মেয়ে কই? সেই বড় মেয়েটা, যার নাম জলি নাকি, সে গেল কোথায়? জগদীশের দাঁড়ানোটাই ডাক। এটা ওরা জানে না বলেই আমি বলে দিই, তোমাদের খেতে ডাকতে এসেছে। খেতে? কি খেতে এখন? বাহ, চা খাবার? চা তো খেয়েছি। সে তো শুধু, যাও এখন জ্যাঠামশাইয়ের আসরে, কাকাও আছেন নিশ্চয়। আমার বা খিদে টিতে নেই। লালি প্রায় ঝংকার দিয়ে ওঠে, সকালবেলা কিছু খাওয়া আমার পোষায় না। সন্দীপও বলে ওঠে, কাল থেকে যা খাওয়ার বহর দেখছি আর কিছু চলবে না। তা হোক, ডাকতে এসেছে, যাও। আর তুমি? আমার যা খাবার খেয়ে নিয়েছি, তবে এমনি গিয়ে বসতে পারি, যদি নিয়ে যায় বলে হাসি। বেচারা লালি একটা দুঃখসূচক ধ্বনি করে বলে, চলুন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ও যা করবার সেই করবে। ওই যে দেখো না, সকালের অপরাধে অপরাধী চিত্তে চোরের মতো বারান্দায় দাঁড়িয়ে আছে। আছে তো আছে, আমার ঠেলতে বেশ মজা লাগছে। বলেই লালি আমার চেয়ারের পিঠের দিকে ঘুরে গিয়ে ঠেলা দেয়। বলতে যাচ্ছিলাম, তুমি কেন শুধু শুধু কষ্ট করছো? বলা হলো না, হঠাৎ একটা ডুকরে কাঁদার শব্দ উঠল। এই সেরেছে, যা ভেবেছি তাই। পটল আর নিজেকে সামলাতে না পেরে ডুকরে উঠেছে। কি হলো, কাঁদলো কে? ওরা দুই ভাই বোনেই চমকে উঠল। আমি হেসে ফেলি। আর কে? শ্রীমান পটল বাবু। ও বোধহয় ভেবেছে রাগ করে আর আমি ওর কাজ নেব না। এই ভেবে ওই রকম অসভ্যর মতো চেঁচিয়ে কেঁদে উঠল। সন্দীপ তীব্র স্বরে বলে, এইসব ন্যাকামির প্রশ্রয় দাও তোমরা? চমৎকার একটি চিড়িয়াখানা বটে। অদ্ভুত। বলে লালি আমার চেয়ার ছেড়ে দিয়ে চুল আর ঢোল্লা জামা দুলিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্দীপও। আমি আসতে বললাম, এ পটলা, আয়, নতুন লোকদের সামনে একটু সভ্য হতে পারছিস না? পটল কিছু না বলে চোখ মুছতে মুছতে এসে আমায় নিয়ে চলে। সেই আমার প্রিয় জায়গাটি, সেই প্রকাণ্ড পাথরের টেবিলটা ঘিরে পুরনো আমলের কারুকার্য করা গদি আটা চেয়ার পাতা। জেঠিমা জেঠিমার জায়গায় আসে, জ্যাঠামশাই জ্যাঠামশাইয়ের জায়গায়। আর যে চেয়ারগুলো পড়ে থাকতো তার একটাতে কাকা, আর দুটোতে সন্দীপ আর লালি। যথারীতি টেবিলে ট্রে ভর্তি খাদ্যবস্তুর স্তূপ। ওধারে জগদীশ এক পায়ে খাড়া। কিন্তু জলি? জেঠিমার গলাতেই আমার প্রশ্নটা শুনলাম, তোমার বড় মেয়ের কি হলো ঠাকুরপো? সকাল থেকে নাকি দেখতে পাওয়া যাচ্ছে না, কি হবে? জেঠিমার গলায় স্বভাবসিদ্ধভাবে অতি উদ্বেগের সুর। কাকা কিন্তু তাচ্ছিল্যের গলায় বলেন, হবে আবার কি, এসে যাবে, জায়গাটা ঘুরে দেখবে বলে বেরোলো। কিন্তু ও এখানকার রাস্তা টাস্তার কি চেনে? চেনে না বলেই তো চিনতে বেরোলো। তা কারোর সঙ্গে টঙ্গে যাবে তো? জেঠিমা আরো বিচলিত ভঙ্গি করেন। একা মেয়ে যদি হারিয়ে যায়? হারিয়ে যাবে? কাকা আগ্রহের হাসি হেসে ওঠেন। এইটুকু টাউনের মধ্যে হারিয়েটা যাবে কোথায়? এসে যাবে। কি জানি, তোমাদের কেমন মন। জেঠিমা জ্যাঠামশার দিকে তাকান।
হ্যাঁ গো, তুমি কিছু বলছো না যে? কাউকে পাঠাও টাটাও খুঁজতে? আমার যে ভাবনায় মাথা ঘুরছে। জ্যাঠামশাই মৃদু হেসে বলেন, পেট খালি থাকলেই মাথা ঘোরে, খাও, সেরে যাবে। আর ঠাকুরপোর মেয়ে এসে যাবে। ওই রকম নিশ্চিন্তি হয়ে বলছো তুমি? বলবো না কেন? জ্যাঠামশাই জলে গ্লাসটা টেনে কাছে নিতে নিতে বলেন, ব্রিজলালের হেফাজতে গেছে। ব্রিজলালের মানে সেই বুড়ো গাড়োয়ানটার? লালি আর সন্দীপ একসঙ্গে প্রায় আর্তনাদ করে ওঠে। সেই পক্ষীরাজের গাড়িতে চেপে? অন্যের যে সেই রকমই শখ হলো। জ্যাঠামশাই বলেন, ভোরবেলায় গিয়ে ব্রিজলালকে ডাকাডাকি, গাড়ি ঠিক করতে। তার মানে দিদির আজ জীবনের শেষ দিন, ও গাড়িতে চড়া মানে অবধারিত মৃত্যু। দুকা দুকা। জেঠিমা কাঁদো কাঁদো হন। এরকম কথা বলতে আছে বাছা? যতক্ষণ না ঘরে ফিরে। জেঠিমার কান্না স্থগিত রাখতে হলো। সিঁড়ি দিয়ে উঠে এলো জলি। জলির মুখ রোদে লাল, জলির সর্বাঙ্গ দিয়ে যেন খুশি ঝরছে। জলির হাতে এক ঝাড় ফুল, হরেক রকম ফুল। ডাল শুদ্ধ ভেঙে ভেঙে একটা বোঝা জমা করেছে জলি। জলি শাড়ি পরেছে, তাই জলিকে সুন্দর দেখাচ্ছে। জলির শাড়িটাও সুন্দর। জলি আহ্লাদে ভাসতে ভাসতে বলে, ফুবাপি, কি ভীষণ যে ভালো লাগলো। ইস, সারা টাউনটা ঘুরে এলাম, আর নদীর ধারটা অপূর্ব। যাক, তুমি তাহলে আস্ত হাত পা নিয়ে ফিরে এসেছো। আমি হেসে বলি, তোমার বোনের ভাবনা হচ্ছিল বোধহয় ছাতু হয়ে ফিরছো, অথবা। সেটা অসম্ভব ছিল না। নেহাত লাকের জোরে বেঁচে গেছিস। লালি বলে, হঠাৎ দুর্মতি হলো কেন? জলি ফুলের ঝাড়টা একটা জানলার ধারে নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে বলে, দুর্মতি কি রে, যা লাগলো দারুণ। বাপি, তোমার দেশটা যত খারাপ ভেবেছিলাম মোটেই তা নয়, বরং বলা চলে গুড। কাল জলিকে দেখে মনে হয়েছিল শান্ত শান্ত গম্ভীর গোছের। আজ ওর এই আনন্দময়ী মূর্তিটা ভারী ভালো লাগলো। বয়সের থেকে অনেক কম দেখাচ্ছে ওকে। ভাগ্যিস জলিও লালির মতো ফ্রক না পাঞ্জাবি গোছের একটা জামা পরেনি। কাকাকে আজ আর গত রাত্রের মতো শিথিল শিথিল লাগছে না। সদ্য কামানো চকচকে খটখটে মুখ আর সদ্য পাট ভাঙা পায়জামা বুশশার্ট পরে বেশ টিপটপ হয়ে বসেছেন। তেমনি টিপটপ ভাবেই বললেন, দেশটা শুধু আমারই নয়, তোমাদেরও। তা বটে, কিন্তু ওসব কথা থাক। দারুণ খিদে পেয়েছে। উফ, সব রেডি দেখছি। মার্ভেলাস গন্ধ টন্ধ বেরোচ্ছে। চেয়ারটা টেনে নেয়। খাবার গোছানোই হচ্ছিল। হাত লাগালো সবাই, কিন্তু সন্দীপ হঠাৎ একটা বেখাপ্পা কথা বলে বসে। বলে, এই গন্ধবদল পর্বতটি কি শুধু এই কজন লোকের জন্যে? জ্যাঠামশাই হেসে বলেন, দেখে ভয় পাচ্ছ? রীতিমতো। অবশ্য এখানে কে কে কুম্ভকর্ণ আছে আমার জানা নেই। কাকার মুখটা কেমন ফ্যাকাশে দেখালো জ্যাঠামশাইয়েরও। তবু জ্যাঠামশাই বলে উঠলেন, দেখো কে আছে, আমি একাই তো অর্ধেক মেরে দেব। ভালো, তবে আমার সামনে থেকে প্লেটটা সরানো হোক, দেখে অসহ্য লাগছে। এমন চমৎকার চমৎকার খাবার দেখে তোর অসহ্য লাগছে সন্দীপ? জলি হেসে বলে, আহা, আমার যেন মনে হচ্ছে হঠাৎ স্বর্গে এসে পড়েছি। হ্যাঁ, বুর্জোয়ার স্বর্গ। সন্দীপ তীব্র গলায় বলে, আমার মতে যে দেশের 3 ভাগ লোক আধপেটা খেয়ে কাটায়, সে দেশের লোকের এরকম চর্বচস্য সামনে নিয়ে বসতে লজ্জা পাওয়া উচিত। কাকার জন্য কাঁটা চামচ রাখা হয়েছিল, তবু কাকা একটা কাটলেট হাতে করেই মুখে তুলেছিলেন। সেটা আস্তে নামিয়ে রেখে বলেন, লজ্জা পাওয়ার অনেক রকম কারণ থাকে সন্দীপ। আপাতত আমি তোমার মন্তব্যে লজ্জা পাচ্ছি। সন্দীপ তার বাবার এই মন্তব্যে আরো তীব্র হল। বলে, ওহ, তাই বুঝি? অথচ গতকালই রাত্রে আপনি নিজেই সমস্ত খাবার ফেরত দিয়েছেন, বলেছেন এত কখনো খাওয়া যায়, বৃথা অপচয়। হ্যাঁ, সেটা বলেছি। আমার খাওয়ার ক্ষমতার অভাবে রাত্রে আমি বেশি খাই না, জানোই তো। দিনেও না। লালি বলে ওঠে, আর সকালবেলা শুধু তো 2টো টোস্ট। কাকা একটু হেসে বলেন, সেটা হয়তো জোটে না বলেই।
ওহ, তার মানে জুটলেই দেদার খেতে হবে, যত জুটবে তত খাবে, চমৎকার। সন্দীপ কি পাগল? সন্দীপ কেন পরিস্থিতি এমন খারাপ করে দেয়? তার মানে সাবি পিসি অথবা অতসী মাসির থেকে কম কেউই নয় এরা, পরিস্থিতিকে কদর্য করে তোলবার ক্ষমতায় সমান ওস্তাদ। কাকা মুখটা নিচু করে আস্তে আস্তে কাঁটা দিয়ে কাটলেটটা বিঁধলেন। জেঠিমার এসব খাওয়া নিষেধ, তাই শুধু সন্দেশ ভেঙে ভেঙে খাচ্ছিলেন। এসব শুনে একটু বোকা বোকা চোখে তাকিয়ে দেখলেন। জলি অবশ্য বেশ গপগপ করেই খাচ্ছিল, লালিও নেহাত কম নয়, যদিও আগে বলেছিল খাবো না, কিন্তু সকলেই একটু চুপ মেরে গেল। শুধু জ্যাঠামশাই হেসে উঠে বললেন, তোর এই ছেলেটা বুঝি পেট রোগা অপূর্ব। আমাকে মাফ করো বাবা। সন্দীপ উঠে দাঁড়ায়। কাল থেকে তোমাদের এই জমিদার বাড়ির চাল দেখে দেখে রীতিমতো অসহ্য লাগছে আমার। পুরুষানুক্রমে এই বিলাসিতা চালিয়ে আসছো তোমরা ভেবে ঘৃণা আসছে। জ্যাঠামশাই গম্ভীরভাবে বলেন, ঘৃণা? তাছাড়া আর কোনো শব্দ মনে আসছে না। ঘৃণাই? বাড়িতে মেম্বারের 3 গুণ চাকর বাকর, এক একটা কাজের জন্য এক একটা লোক পোষা, এ তো স্রেফ নবাবই। আমরা চুপ। জ্যাঠামশাই গম্ভীর হাস্যে বলেন, তার লোকগুলো তো পোষিত হচ্ছে, হার পেশাই না হয়ে পোষিত হচ্ছে, খারাপ কি? তোমরা তো অভাবগ্রস্তের জন্যেই বেদনা বোধ করো। দেশের অগণিত নিরন্ন লোকের মধ্যে কিছু লোকেরও তো অন্ন জুটছে। বাহ, চমৎকার যুক্তি। সন্দীপ পা ঠুকে বলে, কেনা চাকর করে রেখে দিয়ে আপনি তাদের পুষছেন। জ্যাঠামশাই কাকার দিকে তাকিয়ে হেসে বলেন, তোর ছেলে পলিটিক্স করে বুঝি অপূর্ব, যেরকম ব্রজবুলি আওড়াচ্ছে। কাকা শঙ্কিত দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকান। বেশ ভয় পেয়েছেন মনে হয়। লালিও বাঁকা চোখে দাদার দিকে তাকালো। ওদের ভাবটা যেন জ্যাঠামশাই না বুঝে কেউটে সাপের ঝাঁপির মধ্যে হাত ঢুকিয়ে বসেছেন। তা হলেও তাই, ফললেও ফল, কামড়ালো সাপ। সন্দীপ বলে উঠল, এছাড়া আর কি বলবেন আপনারা? আর কি বা শিখেছেন? যারা চাকরের কাছে হাত পা ছেড়ে দিয়ে বসে বসে তেল মাখে, তাদের কাছে আর কি বা আশা করা যায়? বাপ ঠাকুরদা রেখে যাওয়া পয়সা বিলাসিতা চালিয়ে যাচ্ছেন আর লোককে ব্যঙ্গ করছেন, কিন্তু জেনে রাখবেন চিরদিন এসব চলবে না, চলবে না। দূর ছাই, এমন ভালো ভালো জিনিসগুলো ভালো করে খেতেই দিল না কাউকে। জলি বলে ওঠে, আমাদের ওই 3 তলায় একা খাওয়াই ভালো দেখছি। কেন, তুই খা না, দেদার খা। বলে অবজ্ঞার হাসি হেসে চলে যায় সন্দীপ। খাপছাড়া ভাবে সবাই উঠে পড়ে। জ্যাঠামশাই শুধু বলেন, চাটা সবাই একসঙ্গে খাওয়া হবে ভেবেছিলাম, তা ওরা বরাবর একা একা মানুষ হয়েছে তো। আর কিছু বললেন না। জেঠিমা দেওয়াল ধরে ধরে উঠে গেলেন, আমাকে পটল ঠেলে ঠেলে ঘরে নিয়ে এলেন। জ্যাঠামশাই কি জেঠিমা আমাকে বলতে ভুলে গেলেন, অনেকক্ষণ তো খেয়েছিস মোহন, একটু কিছু খা না। আজকের মতো এখানেই শেষ করছি। ঝিনুকে সেই তারা। সম্ভব হলে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাঠ করা অন্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখবেন প্লেলিস্ট থেকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।